আচ্ছা, এখন ধরেন ফেসবুক নিয়ে কাজ করতে গেলে আগে আসলে কি কি লাগবে সেটা আগে একটু বলি। তো প্রথমত ব্যাপার হচ্ছে একটা প্রোফাইল তো লাগবে। হ্যাঁ, এটা তো মাস্ট। এখন প্রোফাইলের সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন এখানে আসলে কয়েক ভাবে কাজ করা যায়। আমি আগে একভাবে দেখাই, তারপরে আরেকটা দেখা দিবে না, ঠিক আছে? ওকে, এখন দেখেন, আমরা আসলে ফেসবুকের থ্রুতে যে মার্কেটিং করব বা যে ক্যাম্পেইন চালাবো, এটা কিন্তু প্রোফাইল দিয়ে চালাবো না, মানে প্রোফাইলে পোস্ট করে কিছু করবো না। সবগুলোর জন্য আলাদা পেজ থাকবে। আমি যে ব্যবসায় মেনটেন করব তার জন্য আলাদা পেজ ক্রিয়েট করে তারপরে হচ্ছে সেটা মার্কেটিং করব। কারণ প্রোফাইলে করলে যেটা হবে, আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। প্রোফাইল তো দেখা যাবে যে কার প্রোফাইল এটা বা তার ডিটেল কি, কিন্তু পেজ দিয়ে চালালে ওই পেজ আসলে কার এটা কিন্তু দেখার সুযোগ নেই। তো এই জন্য আমরা যাই করি, একটা পেজ ক্রিয়েট করে তারপরে করবো। তো পেজ ক্রিয়েট করার জন্য দেখেন আপনাদের এখানে যে প্রোফাইল থাকবে, জাস্ট এই বাম পাশ থেকে খুঁজে বের করবেন এই যে পেজেস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ পেজ অপশন আছে, সো এখানে ক্লিক। তো এখানে ক্লিক দেওয়ার পরে পেজের নাম কি হবে, ক্যাটাগরি কি হবে, আর বায়ো বলতে আপনার পেজের জাস্ট ছোট্ট একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন যে পেজটা কোন সম্পর্কিত বা আপনি কি করবেন এই পেজে। তো এখানে ক্যাটাগরি ধরেন আপনার যদি সে ফর এক্সাম্পল ক্লদিং ব্র্যান্ড হয় বা ক্লদিং নিয়ে কাজ করেন, তাহলে ক্লদিং, মানে যে বিষয়ে কাজ করবেন সেটাই ক্যাটাগরিতে আসবে, ঠিক আছে? আর নাম তো যে যার মতো চুজ করবেন, যে নাম কি রাখবেন। মনে করেন যে আমরা দিলাম ট্রেন্ডি, একটা ধরেন একটা নাম দিয়ে দিলাম। আর বায়ো অপশনাল, এটা পরে দিলেও চলে, এখন না দিলেও চলবে। মানে ডেসক্রিপশন এটা চ্যাট জিপিটি বা নিজের মতো করে বানায় লিখে দেওয়া যায়। সো ক্রিয়েট পেজ দিলে কিন্তু আপনার পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন একটু সময় দিতে হবে। ওকে, হয়ে গেছে। এখন দেখেন কি বলতেছে আমাদের ওয়েবসাইট। তো আমি বলবো যে যেই ব্যবসা করেন না কেন, যে বিষয়ে করেন না কেন, একটা ওয়েবসাইট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, মানে ফেসবুক পেজ অনেক সময় যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, এটা হয়। বা বিভিন্ন ধরনের আপনার কি বলে কম্পিটিটর তো থাকে মার্কেটে। সো দেখা যায় এ ওর পেজে রিপোর্ট করায়, ও ওর পেজে রিপোর্ট করা, অনেক সময় ফেসবুক পেজ নষ্ট হয়ে যেতে পারে। এটা আসলে মানে হয় এটাও না, বা হয়ে যাবে এটাও না, আবার হতে পারে না সেটাও না, মানে হতেও পারে। তো এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের থ্রুতে মার্কেটিং করেন, তাহলে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে মার্কেটিং করা যায়। ধরেন আপনার ফেসবুক পিক্সেলের কথা শুনছেন না? পিক্সেলের কথা শুনছেন? বা সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং। তো ওইগুলো কিন্তু ওয়েবসাইট ছাড়া করা যায় না। মানে ওই যে টার্গেটিং রিটার্গেটিং যে বিষয়গুলো, ওগুলো পিক্সেল ছাড়া করতে পারবেন না। আর পিক্সেলটা সেটআপ দিতে হয় ওয়েবসাইটে, ঠিক আছে? পিক্সেল আপনি অন্য জায়গায় সেটআপ দিতে পারবেন না, এটার জন্য ওয়েবসাইট লাগে। তো এর জন্য আমি বলবো যে শুরুর ক্ষেত্রে আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করেন, তাতে সমস্যা নেই। বাট একটা পর্যায়ে গিয়ে ধরেন ১ মাস ২ মাস পরে গিয়ে আপনি দেখতেছেন যে আপনার মোটামুটি ইনকাম আসতেছে, তখন অবশ্যই উচিত একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা। কারণ আমার পেজ যদি নষ্ট হয়, পেজ নষ্ট হলেও মানুষ কিন্তু ওয়েবসাইট চেনবে। সে ওই ওয়েবসাইটে যেয়ে অর্ডার করে আসবে। দেখবেন আপনি যত ব্র্যান্ড আছে, আমি গতদিনও আপনাদের যে ব্র্যান্ড গুলো দেখেছিলাম, প্রত্যেকে কিন্তু তাদের ফেসবুকে যখন ক্যাম্পেইন চালায়, ওরা বলে অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে যান, ঠিক আছে? বা আপনার এখানে যখন আমি ক্যাম্পেইন সেটআপ দেখাবো, দেখবেন ওর ভিতরে ওয়েবসাইট দিয়ে ট্রাফিক একদম, মানে ওয়েবসাইট ক্যাম্পেইন সিলেক্ট করে কনভার্সন সিলেক্ট করে একদম ট্রাফিক ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া যাবে। মানে সে যেখানে দিয়ে আসুক না কেন, সে চলে যাবে ওয়েবসাইটে, ডাইরেক্ট ওয়েবসাইটে যাবে, অর্ডার করবে ওখান থেকে। তাহলে যেটা হবে যে আপনার পেজ নষ্ট হয়ে যেতে পারে, এটা কোনো বিষয় না। বা আমি এই পেজ দিয়ে মার্কেটিং না করে মনে করেন আর একটা পেজ দিয়ে করলাম, সেটাও কোনো বিষয় না। বিষয়টা হলো যে সবাই যাবে কিন্তু আমার একটা ওয়েবসাইটে। তো এই জন্য আপনি যে কোনো ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার নিজের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। কারণ ফেসবুক আমার নিজের না। অনেক কারণে ফেসবুক অনেক সময় আপনার রেস্ট্রিক্ট করে দেয়। এটা আসলে হরহামেশাই হচ্ছে এখন। বড় বড় পেজও হচ্ছে। দেখবেন আপনার মিলিয়ন ফলোয়ার আছে, সেই পেজও হয়তো বা কোনো কারণে ফেসবুক সাসপেন্ড করে দিছে বা এটা রেস্ট্রিক্ট করে দিছে। তো এই কারণে আমাদের ওয়েবসাইট থাকাটা গুরুত্বপূর্ণ।
তো যেটা বললাম যে শুরুতে না হলেও আপনি অ্যাটলিস্ট 2 মাস 3 মাস পরে গিয়ে যখন আপনি দেখবেন যে ইনকাম আসতেছে বা আপনার ওইখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে, তখন আপনি ওইখান থেকে কিছু টাকা খরচ করে একটা ওয়েবসাইট বানায় ফেলবেন। ঠিক আছে? ওকে, তাহলে ওয়েবসাইটটা এখানে দেবো আর ফোন নাম্বার দেবো এখানে। আমাদের এই ব্যবসা ম্যানেজ করার জন্য যে ফোন নাম্বার, এটা অবশ্যই আলাদা রাখবেন। কারণ এখানে পাবলিকলি নিজের ব্যক্তিগত ফোন নাম্বারটা না দেওয়াই ভালো। ব্যবসার জন্য ব্যবসায়িক ফোন নাম্বার দেওয়াটাই এখানে উত্তম আর কি। কারণ আমাদের দেশে প্রচুর ভদ্রলোক আছে, তো মনে করেন যে ফোন নাম্বার পাইলে অবস্থা খারাপ করে দেয়। বিশেষ করে মেয়েদের নাম্বার যদি কোনো কারণে পাইছে বা ইয়ে করছে, তাহলে অবস্থা মানে শেষ। মানে এটা আসলে মানে কি বলবো, শুনতে ইয়ে মনে হলেও এটাই বাস্তব। মানে এরকম এরকম মানুষ আছে, আপনি চিন্তা করতে পারবেন না যে তাদের মন মানসিকতা কি। হয়তোবা হাইলি এডুকেটেড বা বড় চাকরি করে, তারপরেও এরকম মন মানসিকতা। সো দেখা যাবে যে ওই এই ক্ষেত্রে আমরা ব্যক্তিগত ফোন নাম্বার কখনোই ব্যবহার করব না, ছেলে মেয়ে যেই হই না কেন। বাট মেয়েদের ক্ষেত্রে একটু বেশি স্ট্রিক্টলি ফলো করা উচিত যে ফোন নাম্বার আমার ব্যবসায়িক ক্ষেত্রে এটা আলাদা রাখবো। এবং চেষ্টা করবেন যে ওই ফোন নাম্বারে ডিরেক্ট কল অ্যাটেন্ড না করে হোয়াটসঅ্যাপ ইউজ করা। তাহলে দেখা যাবে হোয়াটসঅ্যাপের থ্রুতে চ্যাটের মাধ্যমে তো কথা বলে নেওয়া যায়, তাই না? তো সেক্ষেত্রে এটাও করা যায়। বাট ফোন নাম্বার তো একটা দিতে হবে যেহেতু ব্যবসা। তো এখানে অবশ্যই আমি যেটা বললাম যে নিজের ব্যক্তিগত ফোন নাম্বারটা দিবেন না, একটা আলাদা সিম কিনে হোক বা আলাদা সিম অ্যারেঞ্জ করে হোক সেটার নাম্বার দিবেন। ওকে, এরপর ইমেল অ্যাড্রেস। সো ব্যবসার জন্য অবশ্যই একটা ইমেল অ্যাড্রেসও দরকার। এটাও জাস্ট আপনারা জিমেইল দিয়ে ক্রিয়েট করে নেবেন। ধরেন এই যে নামটা আমরা সিলেক্ট করব, এই নাম দিয়ে একটা জিমেইল ক্রিয়েট করে ফেলবো। এরপরে লোকেশন। তো লোকেশন যদি আপনার কোনো ইন হাউস মানে শপ না হয়, ধরেন আপনার একটা ফিজিক্যাল শপ আছে, ঠিক আছে, ধরেন একটা বাজারে বা একটা কোনো জায়গায়, যদি ওইটা না হয় তাহলে লোকেশনটা জেনারিক দেবেন, কমন। মনে করেন যশোর, খুলনা, বাংলাদেশ। ঠিক আছে? আর যদি আপনার একদম স্পেসিফিক কোনো লোকেশনে শপ হয়, যে আমার শপ আছে ফিজিক্যাল, তাহলে আমি সেক্ষেত্রে শপের যে লোকেশন সেটা দেবো। বাট আমি যদি শুধুমাত্র অনলাইন বেস বিজনেস করি তাহলে ওইটার দরকার নেই। আমরা ধরেন এখানে শুধু কমন যেটা, যে যশোর এখানে দিলাম, খুলনা, ঠিক আছে, এই যে যশোর, খুলনা, বাংলাদেশ। এখানে যশোর না দিলেও চলবে। তাহলে পোস্ট কোড যেটা দিয়ে দেবেন, যশোরের পোস্ট কোড 7400। ঠিক আছে? আর আওয়ার্স আপনি কখন কখন ওপেন থাকবেন, সো এখানে আপনি দিতে পারেন যে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, মানে আপনি কোন কোন সময় অ্যাভেলেবেল। তো এখান থেকে সিলেক্ট করা যাবে যে সোমবার ধরেন আপনি সকাল 8টা থেকে অ্যাভেলেবেল, তাহলে আপনি দিলেন সকাল 8টা থেকে, আর রাত কয়টা পর্যন্ত অ্যাভেলেবেল সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? মনে করেন রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবেল, তাহলে 20টা। তাহলে আমি সোমবারে 8টা থেকে 20টা রাত মানে 10টা পর্যন্ত হলো অর্ডার গ্রহণ করব বা অর্ডার নেব। তাহলে আমি এইভাবে করে এই যে টাইমিংটা সিলেক্ট করে দিলাম। আবার যদি মনে করেন যে কোনোদিন আপনি একদম 24 আওয়ারই অ্যাভেলেবেল থাকবেন বা ইয়ে করবেন, বা কোনোদিন আপনি 2 ধাপে থাকবেন, মনে করেন যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আবার 2টা থেকে রাত 10টা পর্যন্ত, তাহলে এখানে প্লাসে ক্লিক দিয়ে নেবেন। নিয়ে এই যে সকালবেলায় এখানে সিলেক্ট করবেন সকাল 8টা থেকে এই যে ধরেন দুপুর 12টা পর্যন্ত। ঠিক আছে? এই যে 12, আবার এই যে 2টা থেকে এবার রাত, বোঝা গেল? মানে আপনি যে কোনো টাইম এখানে সিলেক্ট করতে পারেন বা যে কোনো ভাবেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে না আপনি অলওয়েজ ওপেন, তাহলে এই যে ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরিডে। আমি মনে করি অনলাইনের ক্ষেত্রে এটা দিয়াই ভালো, কারণ আমাদের তো আসলে কোনো সমস্যা ওইভাবে নাই। রাত্রে বেলাও যদি কেউ মেসেজ করে রাখে, সকালবেলায় উঠে রিপ্লাই দিলাম, তাই তো সমস্যা না। যাই হোক, তাহলে আমরা এইভাবে করে আমাদের ডিটেল গুলো দেবো। আর এখানে দেখেন আমাদের এগুলো দেওয়া হলে নেক্সট এ ক্লিক করব। ফোন নাম্বারটা চাচ্ছে, সো ফোন নাম্বার আপাতত একটা দিই। সো নেক্সট। ওকে, এরপরে প্রোফাইল পিকচার, কভার ফটো, এটা আপনারা জানেন যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে? ক্যানভা দিয়েও প্রচুর টেমপ্লেট পাবেন, তৈরি করে নেওয়া যাবে। সো টেমপ্লেট পাবেন, ওগুলো দিয়ে তৈরি করে নেবেন। আর অ্যাকশন বাটন, এখানে চাইলে যে কোনো অ্যাকশন বাটন আপনি অ্যাড করতে পারেন। মানে আপনার পেজে একটা কাস্টমাইজ বাটন। সো এখানে মোস্টলি সেন্ড মেসেজ বাই ডিফল্ট থাকে। এখন আপনি যদি ওয়েবসাইট রাখতে চান তাহলে সেটাও রাখতে পারবেন। ঠিক আছে? ইউটিউব রাখতে পারবেন, মানে আপনার খুশি, আপনি যেভাবে ওকে রাখতে পারেন। হুম?
একটা বাটন এখানে দেখবেন, যে কোনো পেজে গেলে উপরে সেন্ড মেসেজ বাটন থাকে, বা ভিজিট ওয়েবসাইট বাটন থাকে, বা ইউটিউব ওয়াচ নাও বাটন থাকে। সো ওইটা এখান থেকে, এই যে দেখেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট আস, মনে করেন আপনি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে রাখলেন, অথবা আপনার এই যে বাই নাও বাটন রাখতে পারেন। বাই নাও বাটন দিয়ে আপনি ওইখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলেন, ঠিক আছে? মানে যেভাবে প্রয়োজন আপনার সেভাবে এখান থেকে দেওয়া যাবে। যে হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য এটা রাখা যাবে, ইমেলের জন্য রাখা যাবে, কল নাও বাটন রাখা যাবে, ঠিক আছে? তারপরে আপনার এই যে স্টার্ট অর্ডার, ভিউ শপ, হ্যাঁ, মানে আপনার যেটা দরকার আপনি এখান থেকে দেখেন নিতে পারবেন। বুঝা গেল বিষয়টা? তাহলে আর যদি আপনি ডিফল্ট রাখতে চান তাহলে ডিফল্ট রাখতে পারেন, সেন্ড মেসেজ যেটা। আর এখানে যদি আপনি এখন হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিতে চান, তাহলে জাস্ট আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করবেন এখানে, যে গেট কোডে ক্লিক দিলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। ওই কোডটা বসাই দিলেই এই পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? খুব ইজি কিন্তু। জাস্ট আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দিয়ে গেট কোডে ক্লিক করবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে, ওই কোডটা জাস্ট বসাই দিলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে পেজের সাথে। তো আমি আপাতত আর করলাম না, আমি স্কিপ করে দিলাম। আর ইনভাইট ফ্রেন্ড, এগুলো আপনার অলরেডি ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে প্রথমে আপনি ইনভাইট করতে পারেন, এটা আপনার সুবিধা মতো করে দিবেন। সো নেক্সট, পেজ নোটিফিকেশনস অন ইওর প্রোফাইল, মানে আপনার পেজে যত নোটিফিকেশন হবে, ধরুন 10 জন লাইক করেছে বা 10 জন কমেন্ট করেছে, এটা আপনি আপনার প্রোফাইলে চান কিনা। কারণ অনেক সময় হয় কি যে মোবাইল নিয়ে ঘুরতেছি, মোবাইলে তো আর পেজ সবসময় সুইচ করা থাকে না, প্রোফাইল সুইচ করে রাখি আমরা, তাই না? তো আপনি যদি চান যে পেজের নোটিফিকেশন গুলো প্রোফাইলেও আসবে, তাহলে এটা অন রাখবেন। তো এটা অনেক সময় হ্যাসাল হয়ে যায়, ঠিক আছে? মানে প্রোফাইলের ভিতরে ঘেটে যায় সব, মানে এত পরিমাণ নোটিফিকেশন, তো পেজে ধরেন নেট ফেট চালাইলে বা একটু পপুলার হলে তো প্রচুর নোটিফিকেশন আসবে, তাই না? তো এই জন্য আপনি চেষ্টা করবেন এটা অফ রাখা, কারণ আপনি যে কোনো সময় চাইলে আসলে মোবাইল দিয়েও পেজ সুইচ করে নিয়ে পেজে কি হচ্ছে এটা দেখে আসতে পারবেন খুব ইজিলি। তাহলে এখন আমরা জাস্ট ডান করে দিব এখান দিয়ে। সো ডান করে দিলে দেখেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি আপনার পেজের যে ইনফরমেশন আরো আছে, যে এডিট ডিটেলস এ ক্লিক করে ফেসবুকে কি কি ইনফরমেশন দিতে হয় সবকিছু আপনারা জানেন, ঠিক আছে? প্রাইস রেঞ্জ দিতে পারেন, হাবিজাবি যা যা আছে সব দিয়ে আপনি আপনার হচ্ছে এখান থেকে কি বলে পেজটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। এটা তো আর কোনো কিছু দেখানোর নাই নাকি? আপনারা পারবেন এটা, কারণ প্রোফাইল যেভাবেই সাজাই আমরা, ঠিক একইভাবে পেজটাও সাজাতে হয়। জাস্ট একটু খোলার সময় যে বিষয় সেগুলো আছে। এরপরে আপনার লাইক ফলোয়ার আসলে এখানে অ্যাড হতে থাকবে। আর আপনি এখানে পোস্ট টোস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, রিল টিল সব দিতে পারবেন। মানে এবার আপনার পোস্ট করতে হবে আর কি, সোজা কথা, ঠিক আছে? তো পোস্ট টোস্ট করার পরে এরপরে আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা অ্যাড চালাবো কিভাবে, বা আমরা এখানে পোস্ট করে অ্যাড কিভাবে রান করবো, তাই না? কারণ এখানে নর্মাল অ্যাক্টিভিটি আমরা প্রোফাইলে যা করি তাই কিন্তু, আর কিছুই কিন্তু করা লাগবে না। মানে আপনি জাস্ট আপনার পেজটাকে যে অ্যাবাউট সেকশন টেকশন এগুলো সাজায় ফেলবেন আর কি। এই যে ওয়েবসাইট, সোশ্যাল লিংক, মানে ফেসবুক বাদেও যদি আর কোনো সোশ্যাল লিংক থাকে সেগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে? এরপরে আপনার ওয়ার্ক এডুকেশন, এটা তো লাগবে না, কারণ এটা মানে ব্যক্তিভেদে দরকার, বাট কোনো ব্যবসায়িক পেজের জন্য দরকার নেই। আর ডিটেলস অ্যাবাউট ইউ, মনে করেন যে এখানে আপনার পেজের সম্পর্কে একটু ডিটেল লিখে দিলেন, যে এই পেজটা কোন সম্পর্কিত, কি কি করে। তো এই মোটামুটি, আর পোস্ট রেগুলার করতে হবে, আর কোনো কিছু ওইভাবে প্রয়োজনীয়তা নাই। তো এরপরে হলো আমাদেরকে অ্যাড চালাতে হবে। এখন অ্যাড চালানোর জন্য আমরা কি করব? তো অ্যাড চালানোর জন্য আমাদের মোটামুটি লাগবে হচ্ছে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সো একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাড চালানো যাবে। তো বাই ডিফল্ট আসলে আপনার প্রত্যেকটা প্রোফাইলের সাথে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে। বাই ডিফল্ট প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে একটা করে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো আমরা সেটা দিয়ে অ্যাড চালাবো। এখন অ্যাড চালানোর জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে হচ্ছে এই যে আপনার প্রোফাইলে দেখেন, এখানে আপনি জাস্ট ক্লিক করলে আপনার প্রোফাইলটাও শো করবে, আর এখানে আপনার যত পেজ আছে সবগুলোও শো করবে। তো আপনি যেটাতেই যেতে চান জাস্ট ক্লিক করলে ওটাতে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আগে চলে যাবো হচ্ছে আমার প্রোফাইলে। তো আসলাম, তো প্রোফাইলে এসে এখানে হোমে ক্লিক করব। করার পরে বাম পাশ থেকে আপনি এই যে অ্যাডস ম্যানেজার যেখানে আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? কোথায়? অ্যাডস ম্যানেজারে। আপনি খেয়াল করবেন, আসেন আসেন,
যে পেজে কিন্তু পোস্ট করলেও পোস্টের নিচে বুস্ট অপশন মানে চলে আসে। দেখবেন আমাদের যাদের প্রোফাইলে প্রফেশনাল মোড অন করা আছে নিচে কিন্তু বুস্ট নাও অপশন থাকে, কিন্তু ওইভাবে আসলে বুস্ট করব না, কারণ ওইভাবে করলে ডেটা ট্র্যাক করা যায় না বা অনেক ঝামেলা আছে ওর ভিতরে। ঠিক আছে, তো আমরা সবসময় অ্যাড ম্যানেজারে এসে এখান থেকে বুস্ট চালাবো। ঠিক আছে, অ্যাড ম্যানেজার দিয়ে। সো আমরা অ্যাড ম্যানেজার এই যে আমাদের ডিফল্ট যেটা থাকবে যদি ওপেন করি বাই ডিফল্ট এটাই ওপেন হবে। ঠিক আছে, সো একাধিক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। সেই সিস্টেম গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, কারণ আজকে ওটা দরকার নেই আমাদের। ওটা একটু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে রাখবো। সো এখানে আমাদের অ্যাড ম্যানেজার ওপেন করলে মোটামুটি এই জায়গাটা আসবে আর কি। ঠিক আছে, তো এখন এই জায়গাটাতে দেখেন খেয়াল করলে তিনটা জিনিস আছে, একটা হলো ক্যাম্পেইনস, একটা হলো অ্যাড সেট, আর একটা হলো অ্যাড। ঠিক আছে, এখন ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, আর অ্যাড কি, এই জায়গায় কিন্তু আমাদের মেইন ফোকাস করতে হবে। ঠিক আছে, যে ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, আর অ্যাড কি। সো ক্যাম্পেইন হলো আমি কোন উদ্দেশ্যে অ্যাড চালাবো সেটা। এক একজনের অ্যাডের উদ্দেশ্য এক এক রকম। কেউ ধরেন চাচ্ছে যে আমার লাইক ফলোয়ার দরকার, কেউ চাচ্ছে আমার ভিডিও ভিউ দরকার, কেউ চাচ্ছে আমার মেসেজ দরকার, কেউ চাচ্ছে আমার লিড দরকার, কেউ চাচ্ছে আমার সেল দরকার। মানে আপনার কি দরকার সেইটা আপনাকে অ্যাসাইন করে দিতে হবে কোত্থেকে, ক্যাম্পেইনের ভিতর থেকে। বুঝা গেল? তো ক্যাম্পেইন একটা যদি ক্রিয়েট করেন, এখান থেকে যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, বাই ডিফল্ট তার ভিতরে একটা অ্যাড সেট ক্রিয়েট হবে এবং তার ভিতরে একটা অ্যাড ক্রিয়েট হবে। বুঝাতে পারলাম বিষয়টা? তো এখন ক্যাম্পেইনের বিষয়টা তাহলে আমরা বুঝলাম যে ক্যাম্পেইন ওর ভিতরে আমাকে উল্লেখ করতে হবে যে আমি কোন উদ্দেশ্যে অ্যাড চালাবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো অ্যাড সেট। অ্যাড সেটের উদ্দেশ্য হলো আমি কাদের উদ্দেশ্যে অ্যাড চালাবো। মানে অ্যাড সেটের ভিতরে আমাকে ডিফাইন করতে হবে যে আমি অ্যাডটা কাদেরকে দেখাবো। বুঝা গেছে? ক্যাম্পেইন হলো কি উদ্দেশ্যে দেখাবো বা কি উদ্দেশ্যে আমি অ্যাড চালাবো সেটা। অ্যাড সেট হলো আমি কাদের উদ্দেশ্যে চালাবো সেটা। ক্লিয়ার? আর অ্যাড এর ভিতরে আমি কি চালাবো সেটা। মানে তিনটাতে তিনটা জিনিস আমাকে সেট আপ করতে হবে। ক্যাম্পেইনের ভিতরে আমার উদ্দেশ্য সেট আপ করতে হবে যে আমি কোন উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছি। অ্যাড সেটের ভিতরে আমি কাদের উদ্দেশ্যে চালাচ্ছি সেটা সেট আপ করতে হবে। আর অ্যাড এর ভিতরে আমি কি চালাচ্ছি বা কি চালাবো, সেটা যে কোনো ভিডিও হতে পারে, ছবি হতে পারে, যে কোনো কিছু। তো সেইটা কি চালাবো সেটা আমার সিলেক্ট করতে হবে থেকে, অ্যাড এর ভিতর থেকে। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, এই যে ক্রিয়েট, তাহলে এই যে আমার এখানে দেখেন অপশন চলে আসবে যে আমি কোন উদ্দেশ্যে অ্যাড চালাবো। তো প্রথমে আছে দেখেন অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস যদি আমরা চালাই, এই চারটা বিষয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে পাওয়া যাবে। একটা হলো রিচ, তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, আর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে প্রচুর পরিমাণে মানুষ আপনার পোস্ট দেখবে এবং প্রচুর পরিমাণ মানুষের কাছে রিচ করবে, এবং মানে মানুষের কাছে যখন রিচ করবে মানুষ ইনফরমেশন পাবে, এটাই স্বাভাবিক। তো এখানে একটা বিষয় আছে যে আসলে আমি গত ক্লাসে বলছিলাম যে ফেসবুক প্রত্যেকটা অডিয়েন্সের ডাটা কিন্তু ট্র্যাক করে, যে আমি কি করি বা আমি ফেসবুক কোন কাজ ব্যবহার করি। তো এই কারণে ফেসবুক কিছু কিছু সেগমেন্ট করে রাখছে, মানে অডিয়েন্সের সেগমেন্ট। মনে করেন কথা কথা আমরা এখানে যে কয়জন মানুষ আছি এর ভিতর দিয়ে আমরা একটা জরিপ করলাম। ঠিক আছে, কি জরিপ? যে কে ফেসবুকে সবচেয়ে বেশি ভিডিও দেখে। ধরেন দুইজন পাইলাম যে সবচেয়ে বেশি ভিডিও দেখে। আচ্ছা, এরপরে জরিপ করলাম যে কে সবচেয়ে বেশি ফেসবুকে মেসেজ করে। ধরেন পারলাম দুইজন। আবার আমরা জরিপ করলাম যে কে ফেসবুকে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করে। এরকম পাইলাম দুইজন। তাহলে এই যে প্রত্যেককে ধরে ধরে আমি যদি আলাদা একটা বক্সে করে রেখে দিই, তাহলে ডেটা ট্র্যাক করা সম্ভব না যে আসলে কে লাইক করতেছে, কে মেসেজ করতেছে, কে ভিডিও দেখতেছে। এখন যে বেশি ভিডিও দেখে ওর কাছে যদি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তাহলে আমার ভিডিওতে ভিউ হবে, ঠিক না? যে মেসেজ করে ওর কাছে দিলে কিন্তু ভিডিও ভিউ হবে না, কারণ ও কিন্তু ভিডিও অত দেখে না, ওর অ্যাক্টিভিটি ওটা না। খেয়াল করে দেখবেন এক একজন এক এক রকম ভাবে কিন্তু এ করে। ধরেন যে ফেসবুক থেকে কেনাকাটা করে, কেনাকাটা করে অভ্যস্ত, ওরে যদি আপনি একটা প্রোডাক্টের অ্যাড দেখান ও কিন্তু কিনবে স্বাভাবিকভাবে, কেনার কথা। বাট যে মনে করেন যে ফেসবুকে শুধুমাত্র ভিডিও দেখে, কেনাকাটা করে না, ওরে কিন্তু আপনি প্রোডাক্টের অ্যাড দেখাইলে সেল নাও হতে পারে, বা রিস্ক, মানে রিস্ক থাকবে এখানে, বা চান্স কম। ঠিক না বিষয়টা?
তো ফেসবুক কি করেছে যে প্রত্যেক অডিয়েন্সের এরকম গ্রুপ ভাগ ভাগ করে ফেলাইছে যে কারা ভিডিও দেখে, কারা লাইক ফলো করে, কারা শেয়ার করে। দেখবেন ধুমধাম অনেক মানুষ পেজে লাইক টাইক করে, কমেন্ট করে। অনেকে আছে দেখবেন খেয়াল করে, মানে কিছু মানুষ পাবেন যে ও সারাদিন মনে করেন মানুষের মানে বিভিন্ন পোস্টে কমেন্ট করে দেখবেন। আবার কিছু মানুষ আছে যে সবাই লাইক দেয় বা ইয়ে করে, মানে রিয়াক্ট করে বা ইয়ে করে, পেজ ফলো দেয়। অনেক মানুষ আছে। আবার অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণে চ্যাট করে বা বিভিন্ন পেজে মেসেজ দিয়ে যে সে ইনফরমেশন নেয়। ঠিক আছে? তো ফেসবুক কি করেছে অডিয়েন্স গুলোকে গ্রুপ করে ফেলছে। তো আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, ফেসবুক ঠিক ওই অডিয়েন্সের কাছেই অ্যাড পৌঁছাবে যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখে বা বিভিন্ন পরিমাণে আপনার পেজ টেজ ভিজিট করে, বিভিন্ন পেজে যায়, ইনফরমেশন কালেক্ট করে, তাদের কাছে অ্যাড পাঠাবে। আচ্ছা, এরপরে হলো ট্রাফিক। তো ট্রাফিক অ্যাড যদি আপনি চালান, ফেসবুক তাদের কাছে অ্যাড পাঠাবে যারা হচ্ছে প্রচুর পরিমাণে ওয়েবসাইট ভিজিট করে। এবং আমি নরমালি কি করি, আমি হচ্ছে ফেসবুকে অ্যাড ট্যাড আসলে আমি খুব বেশি ওইখানে মানে পাত্তা টাত্তা দিই না, ক্লিক ফ্লিক করি না, পারতপক্ষে করি না যদি ইন্টারেস্টিং কোনো প্রোডাক্ট না হয়। সো আমারে কিন্তু ট্রাফিক টাইপের অ্যাড কম দেখায়, কারণ ফেসবুক জানে যে আমারে দেখায় লাভ নেই, আমি ক্লিক করি না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার বুঝতে হবে তো এফিসিয়েন্সিটা কিভাবে আসবে। মানে ফেসবুক সব ডাটা ট্র্যাক করে। ধরেন এখানে আমরা যে কয়জন মানুষ, কেউ ধরেন আমরা ফেসবুকে ভিডিও দেখে অভ্যস্ত না, বা আমরা অ্যাডের ভিডিও কম দেখি। এখন আমাদের ফেসবুক তো ভিডিও অ্যাড দেখাবে না, দেখালে তো লস। ঠিক আছে? তো ট্রাফিক অ্যাড চালালে দেখেন আপনি প্রচুর পরিমাণে লিঙ্ক ক্লিক পাবেন, ল্যান্ডিং পেজ ভিউজ পাবেন। ল্যান্ডিং পেজ বলতে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক ঢুকবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট পাবেন, আর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, এইখানে আপনি ট্রাফিক ডাইভার্ট করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? এরপরে হলো এনগেজমেন্ট। এনগেজমেন্টে আপনি প্রচুর পরিমাণে মেসেজ পাবেন। এনগেজমেন্ট ক্যাম্পেইনে প্রচুর পরিমাণে মেসেজ পাওয়া যায়। এখন এখানে দেখেন দুইটা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, একটা হলো এনগেজমেন্ট আর সবচেয়ে নিচে হলো সেলস। খেয়াল করছেন? এনগেজমেন্ট আর সেলস। তো সেলস ক্যাম্পেইন চালালে আপনি বুঝতেই পারতেছেন যে সেল ক্যাম্পেইন মানুষ কেন চালায়, প্রোডাক্ট বেচার জন্য চালায়। বাট সেল ক্যাম্পেইনের চেয়ে বাংলাদেশে এনগেজমেন্ট ক্যাম্পেইন কাজ করে বেশি। কেন জানেন? বাংলাদেশে মানে একদম ডিরেক্ট ফেসবুক থেকে প্রোডাক্ট কেনে এরকম মানুষ কম। কম। কেন কম? কারণ আমরা আসলে ট্রাস্ট করতে পারি না অনেক ক্ষেত্রে। আমরা কিনতে চাই, কিন্তু কিনে অনেক সময় ঠকার চান্স থাকে। বা আমরা আরেকজনের উপর ডিপেন্ড করতে পারি না যে দিলাম, অনেক ক্ষেত্রে অনেক পেজে ডেলিভারি চার্জ আগে চাই। দেওয়ার পরে মানে একটা ইসের ভিতরে থাকতে হয় যে প্রোডাক্ট দেবে না দেবে না। আমার নিজের কথা বলি, একটা পেজে অর্ডার দিছিল, আহ, একটা জামার অর্ডার ছিল। তো আমারে বলেছে যে প্রথমে 150 টাকা ডেলিভারি চার্জ করে ইয়ে করে আপনার হচ্ছে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে। তো আমি দিছি। দেওয়ার পরে আমি বললাম যে ভাই কবে পাবো প্রোডাক্ট? ও বললো যে আগামীকালকে পেয়ে যাবেন, যদি কোনো কারণে মিস হয় পরশু পাবেন। ভালো কথা, কারণ কুরিয়ারের ব্যাপার স্যাপার থাকে। এখন আমি ধরেন আজকে তো গেছি, পরের দিন আবার নক দিছি যে ভাই আমার প্রোডাক্টের কি খবর, মানে 2 দিন চলে গেছে। তারপরে আমি নক দিছি যে ভাই প্রোডাক্টের কি খবর। তো বলছে ভাই প্রোডাক্ট পাননি, বলছে না। তো এবার বলছে আচ্ছা দেখে জানাচ্ছি। এবার দেখে দেখে জানছে ভাই আসলে মিস হয়ে গেছে, আপনার প্রোডাক্টটা এখনো সেন্ড করা হয়নি, তাহলে কুরিয়ার দেওয়া আমি বলছি ভাই বললেন একদিনের ভিতরে পেয়ে যাবে, এখনো পাঠানো হয়নি। ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন পরে বলছে না আজকেই পাঠা দিচ্ছি। আমি বলছি ঠিক আছে দেন। তো দেওয়ার পরে তার একদিন পরে যে প্রোডাক্ট পাইছি, মনে করেন টাকা একবার দেওয়ার পরে জ্বালা আপনার, তো ওরা জ্বালা নেই। ঠিক আছে? তো প্রোডাক্ট পালাম, পাওয়ার পরে সেই প্রোডাক্টের যে কোয়ালিটি আর যে অবস্থা, তা দিয়ে মনে করেন যে ঘর মোছা ওই যে ন্যাকড়া থাকে না, নেতা না কি বলে না, ও হবে না, এত বাজে জিনিস। মানে এখন আপনি আসলে ছবিতে দেখে অনেক কিছু তো বুঝতে পারবেন না, যে ছবি দেখে যে একটা প্রোডাক্টের কোয়ালিটি কি বা ইয়ে কি। বাংলাদেশে তো এটা মানে খুব বেশি অপোজিট। আমি তো গেছিলাম আপনার ভাবিকটা, বুঝছেন? ওই একই অবস্থা। আমারও বলতেছে যে এটা দেখো, তো আমি দেখে বলছি এত সুন্দর। আমি বলছি তাহলে অর্ডার দিলাম দিলাম। তো ওই যে অর্ডার দিয়েছি 2000 টাকা,
অর্ডার জামার দাম ছিল। তো তারপরে আমার কোনোদিন বলিনি যে অনলাইনে অর্ডার দিয়ে দাও, কারণ ও তো নিজেই দেখছে যে আসলে অবস্থা কি। কারণ যে মানে সাইজ দিছে আর কি, মানে কাপড়ের যে সাইজ, মনে করেন যে 7-8 বছর বয়সী একটা বাচ্চার হয়তো একটা ড্রেস বানানো যেতে পারে, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের ড্রেস কোনোভাবে এটা দিয়ে বানানো সম্ভব না, মানে এতটুকু কাপড়ের মানে মাপ। তা এখন ওই কাপড়ের সাথে আপনি জোড়া দিয়ে অন্য কিছু বানাবেন, তার যে কোয়ালিটি, আপনার ওই টাকা খরচ করতে আর মনে চাইবে না যে ভাই এর সাথে কোনো কিছু জোড়া দিই। তো বিষয়টা হলো যে ওই ভয়গুলো থাকে আমাদের দেশে, যে সব ক্ষেত্রে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় না, পাওয়া যায় না। তো আমাদের দেশে মানুষ কি করে, একটা প্রোডাক্ট অর্ডার যদিও দেয়, সে আগে প্রচুর পরিমাণে মেসেজ করে, সে জানতে চায় যে আসলে আপনার প্রোডাক্ট কি বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি কি, আমার একটা ছবি দেন, কোনো রিয়েল টাইম কোনো ছবি থাকলে সেগুলো দেন, এ দেন ও দেন, দাম একটু কম রাখবেন কিনা, মনে করেন হাজারটা কোশ্চেন করে, করার পরে সে অর্ডার করে। তো এই জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে সেলস হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কাজ করে ভালো। আর সেলসে ফেসবুক শুধুমাত্র তাদের কাছেই অ্যাড পাঠাতে চাইবে বা তাদের কাছেই পাঠাবে যারা মূলত ফেসবুক থেকে কিনে অভ্যস্ত। এখন বিষয়টা কি, বাংলাদেশে ওই টাইপের অডিয়েন্স খুবই কম, ছোট অডিয়েন্স। তো ছোট অডিয়েন্সের কাছে অ্যাড পাঠালে সেখান থেকে রেসপন্স কম পাওয়া যায় বা অ্যাডের কস্টিং বাড়ে। বুঝতে পারছেন? মনে করেন যে আপনার একটা ক্যাম্পেইন যদি আপনি চালালেন, আপনার লোকেশনের ভিতরে সেল ক্যাম্পেইন চালালে দেখা গেল 1 লাখ মানুষ অ্যাড দেখবে, আর এনগেজমেন্ট ক্যাম্পেইন চালালে 10 লাখ দেখবে। তো বেটার এনগেজমেন্ট চালানো, কারণ অডিয়েন্স ব্রড হলে সেখানে সেলের কোয়ান্টিটি বাড়ানো যায়। আর ওই যে বললাম, মানুষের টেন্ডেন্সি হলো প্রচুর পরিমাণে মেসেজ করে দেন প্রোডাক্ট কিনে, ঠিক আছে? তো এখন খেয়াল করেন এটা আপনি কি করতেছেন, আপনি ওই করলে এইসব কিছুই কিন্তু মাথায় ঢুকবে না। যাই হোক, তা আপনার আহ, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো প্রোডাক্ট সেলের জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন, ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আর এরপরে লিড, লিড বলতে আমরা লিড জেনারেশন করছি না, বি টু বি লিড জেনারেশন করলাম না, আর এটাকে বলা হচ্ছে বি টু সি লিড জেনারেশন। বি টু সি, বিজনেস টু কাস্টমার। এখন এই টাইপের লিড জেনারেশনে কি হয় জানেন, যে কাস্টমার এসে নিজে তথ্য দেয়। মনে করেন আমি একটা অ্যাড চালাই দেবো, ওখানে একটা ফর্ম থাকবে, যে অ্যাডটা এরকম যে, সে ফর এক্সাম্পল যশোর আইটি ইনস্টিটিউটের একটা ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং এর উপরে সেমিনার হবে, আপনি রেজিস্ট্রেশন করেন, এরকম ধরনের একটা অ্যাড চালানো হইলো। সো এখানে একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মে ক্লিক করবে, করে ওর নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসও নিজে দেবে, দিয়ে সাবমিট করবে, ডাটা কিন্তু আমার কাছে চলে আসতেছে। সো বুঝতে পারছেন? এখন লিডে আমরা কি করি, আর একজন মানুষের ডাটা কালেক্ট করি, তাই না? সেক্ষেত্রে আমার ওই যে অনেক কিছু করা লাগে। আমরা বিটুবি লিড জেনারেশন দেখছি কিন্তু already। তো এক্ষেত্রে কিন্তু ওই কোনো ঝামেলা নাই, ফেসবুক তাদের কাছেই মানে অ্যাড পাঠিয়ে দেবে যারা লিড এই অ্যাড গুলো মানে অভ্যস্ত বা এই ধরনের অ্যাডে সে রিয়াক্ট করে বা এই ধরনের অ্যাডে সে আগ্রহী থাকে। তো তাদের কাছে অ্যাড পাঠাইলে পরে তারা দেখা যাবে আপনার ওই ফর্ম পূরণ করবে, ওই ফর্মের যে ইনফরমেশন এইবার নিয়ে আপনি তারা কল করেন, মেইল করেন, সেটা তো আপনার ব্যাপার। তো লিড অ্যাড দিয়ে মূলত আরেকজনের ডাটা কালেক্ট করা হয়। আমরা দেখবো স্পেসিফিক লিড অ্যাড কিভাবে ইয়ে করে, ক্রিয়েট করে আর কি। তো এরপর আসলে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন বলতে ধরেন অনেকে আছে না অ্যাপ বানায়, এখন প্রথম দিকে তো আসলে অ্যাপ মানুষ চিনতে পারে না, বা কার অ্যাপ কি কাজ করে এটা তো জানা সম্ভব না। তো অ্যাপের প্রমোশন মনে করেন যদি আপনি করতে চান, তাহলে এই ক্যাম্পেইন সিলেক্ট করতে হয়। তাহলে ফেসবুক তাদের কাছে এই অ্যাড পাঠাবে যারা মূলত অ্যাপ ইনস্টল করে বা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে টেস্ট করে করে দেখে, তাদের কাছে অ্যাড পাঠাবে। আর সেলস ক্যাম্পেইন তো বললামই, যারা প্রচুর পরিমাণে ফেসবুক থেকে কেনাকাটা করতে অভ্যস্ত বা কেনাকাটা করে, তাদের ক্ষেত্রে সেল ক্যাম্পেইন চালাবে। তো আমরা মূলত আগে, হুম, আপনি চাইলে অনেকগুলো একসাথে চালান। টাকা দিলে ফেসবুক আপনারা সব দেবে, বুঝতে পারছেন? টাকা দিলে আপনি যা খুশি তাই করতে পারেন। এখন আমরা আজকে একটু দেখি এনগেজমেন্ট ক্যাম্পেইন কেমনে চালায়, ঠিক আছে? সো এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানোর জন্য জাস্ট ক্লিক করবো এখানে, কন্টিনিউ। সো এখানে আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন, এখানে এটা সিলেক্ট রাখবো, কন্টিনিউ রাখবো। ওকে, সো দেখেন আমি যেটা বললাম যে ক্যাম্পেইন ক্রিয়েট করার সাথে সাথে এই যে ক্যাম্পেইন একটা ক্রিয়েট করছি, এর আন্ডারে একটা অ্যাড সেট ক্রিয়েট হয়েছে, এর আন্ডারে একটা অ্যাড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন এর ভিতরে যে যে সেট আপ করতে হবে। এখন ক্যাম্পেইনের নাম আপনি একটা রাখতে পারেন, মনে করেন যে আমরা এটার নাম দিলাম টেস্ট ক্যাম্পেইন,
বা এইভাবে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন যে আইটি ইনস্টিটিউট অ্যাডমিশন ক্যাম্পেইন, এটা নাম দিলাম। হ্যাঁ, বাইং টাইপ অপশন থাকবে, এনগেজমেন্ট এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ এনগেজমেন্ট, ঠিক আছে, মানে আমরা যেটা রাখছি আর কি। সো এখানে আমরা রাখলাম। ওকে, এরপরে আমাদের হচ্ছে এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট আছে আর এবি টেস্ট অপশন আছে। এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট মূলত কি জিনিস? তো দেখেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারেন। কেন? ধরেন আমরা এই ক্যাম্পেইনের নাম দিছি কি, জিআইটি ইনস্টিটিউট অ্যাডমিশন ক্যাম্পেইন। এখন চাচ্ছি এই ক্যাম্পেইনের আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাড চালাতে, গ্রাফিক ডিজাইনিং এর একটা অ্যাড চালাতে, ভিডিও এডিটিং এর একটা অ্যাড চালাতে, বা ওয়েব ডিজাইনিং এর একটা অ্যাড চালাতে। এখন আমার গ্রাফিক ডিজাইনিং এর অডিয়েন্স আর ডিজিটাল মার্কেটিং এর অডিয়েন্স তো সেম না, আলাদা হবে না? আলাদা হবে। তো এখন আমি যদি অডিয়েন্স আলাদা করতে চাই, তাহলে অডিয়েন্স আলাদা করার জন্য আমাকে আলাদা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। কারণ একটা অ্যাড সেটে এক ধরনের অডিয়েন্স সিলেক্ট করা যায়, বা মাল্টিপল মাল্টিপল বলতে একসাথে সব করে দেওয়া যায়। কিন্তু আমি যদি স্পেসিফিক চাই যে আমার একটা অ্যাড শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী তারা দেখবে, তাহলে ওই অ্যাড সেটের ভিতরে আমার ওই টাইপের অডিয়েন্স সেট আপ করতে হবে। আর যদি আমি চাই যে আমি গ্রাফিক ডিজাইনিং এর আরেকটা অ্যাড দেখাবো, তার জন্য আলাদা অডিয়েন্স সেট আপ হবে, তাহলে তার জন্য আলাদা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। বুঝে গেল বিষয়টা? এখন আমরা যদি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট করি, তাহলে ফেসবুক কি করবে? হ্যাঁ, দেখেন, এটা অন করে দিলে টোটাল ক্যাম্পেইনের বাজেট দিতে বলবে এখানে, পার ডে বাজেট। সো ধরেন আমি রাখলাম $2 পার ডে বাজেট। তো এই ক্যাম্পেইনের আন্ডারে যখন আমি একাধিক অ্যাড সেট ক্রিয়েট করবো, মনে করেন এখন তো একটা আছে, আর আমি যে বললাম একাধিক করা যাবে। ধরেন আমি এই অ্যাড সেটের ভিতরে আমি লোকেশন টার্গেট করলাম যশোর, আর একটা অ্যাড সেট বানালাম সেখানে লোকেশন টার্গেট করলাম সিলেট। হতে পারে আলাদা আলাদা, কারণ সব অ্যাড তো আমি এক ধরনের মানুষকে দেখাবো না। তো আমার ক্যাম্পেইন একটা থাক, আমি অ্যাড সেট আলাদা করে দিব। তো এখন আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ক্রিয়েট করে দিই, এই যে $2 বাজেট দিলাম পার ডে, ফেসবুক কি করবে, কোন অ্যাডে সবচেয়ে ভালো রেসপন্স আসতেছে ওর পিছনে বেশি টাকা খরচ করবে। বুঝতে পারছেন? আমি একটু দেখাই, আপনাদের মনে হয় একটু কনফিউশন হলেও হতে পারে। হুম? দেখি এখানে আছে কিনা। এখানে দুটো আলাদা ক্যাম্পেইন করা। সো দেখেন, এটা একটা ক্যাম্পেইন, এই যে ইনস্টিটিউট, এই ক্যাম্পেইনের আন্ডারে দেখেন এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট। দেখেন প্রত্যেকটা অ্যাড সেট আলাদা আলাদা, এবং প্রত্যেক অ্যাড সেটের আন্ডারে আবার আলাদা অ্যাড ক্রিয়েট করা আছে। মানে কি বুঝলেন? যে আমার ধরেন এটা হলো অফারের জন্য ক্রিয়েট করা এই অ্যাড সেট, মানে এই অ্যাড সেটের আন্ডারে, মানে এইখানে যে অডিয়েন্স টার্গেট করা আছে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে অডিয়েন্স টার্গেট করা আছে যে কারা। সো এই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাডই আমি চালাবো এর ভিতরে দেখাবে, মানে এদেরকে দেখাবে ad। বুঝতে পারছেন? আবার মনে করেন যে আমার বেসিক কম্পিউটিং বা বেসিক কম্পিউটারের যে অ্যাড সেট আছে এখানে, সো এর আন্ডারে আমরা যে অ্যাড চালাবো সেটা দেখাবে এই যে এই অডিয়েন্স গুলোকে। বুঝতে পারছেন? এই যে মিনিমাম এই যে 18 থেকে 65 লোকেশন, এটা দেখেন দুইটা অ্যাড সেটের অডিয়েন্স টার্গেট কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? দেখেন আগেরটায় কিন্তু অডিয়েন্স একরকম ছিল, এটাতে অডিয়েন্স আর এক রকম। তো আমরা যদি একই ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট ক্রিয়েট করি, তাহলে যেটা হবে, আমি বের করে নিই। এই যে আমরা যদি এই অ্যাড সেটটাতে ছিলাম, এইটাতে আমি সে ফর এক্সাম্পল
চালাচ্ছি হলো ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইন। মনে করেন ডিজিটাল মার্কেটিং। তো এর ভিতরে আমি অডিয়েন্স যেটা সেট আপ করবো বা যা সেট আপ করবো, মানে এর আন্ডারে যে অ্যাড আছে ওই অ্যাডটা শুধুমাত্র ওই অডিয়েন্স দেখবে। বুঝা গেল? এখন আমরা যদি ক্যাম্পেইনে বাজেট দিয়ে দিই একটা, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করে এখানে যদি বাজেট দিই, এই ক্যাম্পেইনের আন্ডারে এরকম যতগুলো অ্যাড সেট থাকবে বা যতগুলো অ্যাড থাকবে, ফেসবুক কি করবে, প্রত্যেকরে সে মানে অ্যাড রান করে করে দেখবে, করে দেখে যেটাতে সবচেয়ে ভালো রেসপন্স পাবে সেটাতেই সর্বোচ্চ টাকা খরচ করে। ধরেন আমার এর ভিতরে 10টা অ্যাড সেট আছে, তো 10টা অ্যাড সেটের ভিতরে বাই ডিফল্ট 10টা অ্যাড আছে, এরকম ব্যাপার না? আপনারা কি বুঝতে পারতেছেন না বিষয়টা জটিল মনে হচ্ছে? আমার একটু বলেন, মানে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মনে করেন আমি যদি এখানে একটু দেখাই আপনাদের হাতে কলমে তাহলে বুঝতে সুবিধা হবে। কই গেল সে কলম? মানে এই জায়গাতে মানে ঝামেলা হয়। মনে করেন দেখা যাচ্ছে কি, মনে করেন একটা হচ্ছে ক্যাম্পেইন, ঠিক আছে? মনে করেন এটা হলো ক্যাম্পেইন। এখন একটা ক্যাম্পেইনের আন্ডারে মনে করেন আমার তো এটা ধরনের এনগেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে? এনগেজমেন্ট এখানে আছে। এখন এই ক্যাম্পেইনের আন্ডারে মনে করেন আমি 10টা অ্যাডও চালাইতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ধরেন একটা অ্যাডসেট ক্রিয়েট করলাম এর ভিতরে, এই একটা অ্যাডসেটের ভিতরে আমি 10টা অ্যাড চালাতে পারি, তাতে সমস্যা নেই, ঠিক আছে? আবার একটাও চালাতে পারি, তাতেও সমস্যা নেই। আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি 10টা অ্যাডসেটও ক্রিয়েট করতে পারি, তাতেও সমস্যা নেই। বুঝতে পারছেন? মানে আমার ক্যাম্পেইন তো এনগেজমেন্ট, এখন এনগেজমেন্ট ক্যাম্পেইন ধরেন একটা যদি আমি ক্রিয়েট করি, তার আন্ডারে আমি 10টা অ্যাডসেট যদি বানাই, তাতে কোনো প্রবলেম না। বানানো যায়। এখন 10টা অ্যাডসেট আমি কেন বানাবো? ব্যাপারটা হলো, ধরেন আমি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে 10টা অ্যাড চালাতে চাচ্ছি, 10টা অ্যাড। এখন এই 10টা অ্যাড মনে করেন 10টা ডিফারেন্ট টপিকের উপর। একটা হলো মনে করেন ডিএম বা ডিজিটাল মার্কেটিং, একটা মনে করেন জিডি বা গ্রাফিক ডিজাইন, একটা মনে করেন যে ডাব্লিউডি বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হতে পারে এভাবে 10টা আছে, ঠিক আছে? এখন এই অ্যাডের যে টার্গেট বা অডিয়েন্স টার্গেট আর এই অ্যাডের অডিয়েন্স টার্গেট কিন্তু সেম না। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড যাকে দেখাবো, যে মানুষকে দেখাবো, আর গ্রাফিক ডিজাইনিং এর অ্যাড যে মানুষকে দেখাবো, এই দুইজন মানুষ সেম না। বুঝা গেছে? মানে আমি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড তাকেই দেখাতে চাবো যার ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ আছে, গ্রাফিক ডিজাইনিং এর অ্যাড তাকে দেখাবো যার গ্রাফিক ডিজাইনিং আগ্রহ আছে। সবাই সেম জিনিস দেখাবো না। এখন সেটা আমার সেটআপ করতে গেলে অবশ্যই অ্যাড সেট আলাদা আলাদা ভাবে সেটআপ করতে হবে। তখন আমি কি করব, এই যে এখানে যদি খেয়াল করেন যে আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন ধরেন এখানে সিলেক্ট ক্রিয়েট করব, এটা মনে করেন হচ্ছে এনগেজমেন্ট, ঠিক আছে? এটা মনে করেন একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, করে আমরা এখানে তিনটা অ্যাড সেট বানালাম, সে ফর এক্সাম্পল মনে করেন তিনটা অ্যাড চালাবো। একটা হলো আমার ডিএম, একটা হলো জিডি, আর একটা হলো মনে করেন ভিডি বা ভিডিও এডিটিং, ঠিক আছে? তো তিনটা অ্যাডসেট বানানো হবে। একটা ক্যাম্পেইনের আন্ডারে তিনটা অ্যাডসেট, ধরুন তিনটা অ্যাডই চালাবো, কথার কথা ধরুন তিনটা, 10টা না তিনটা ধরে। তাহলে ডিএম অ্যাডসেটের আন্ডারে আমি কি অ্যাড চালাবো? ডিজিটাল মার্কেটিং এর অ্যাড। জিডির আন্ডারে কি চালাবো? গ্রাফিক ডিজাইনিং এর অ্যাড। আর ভিডির আন্ডারে ভিডিও এডিটিং এর অ্যাড। তাহলে যেটা হলো, ক্যাম্পেইন কিন্তু একটাই, এনগেজমেন্ট, বাট তার ভিতরে অ্যাডসেট তিনটা। আর তিনটা অ্যাড সেট করার কারণ কি, যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড আমি যাকে দেখাবো, এই অ্যাড গ্রাফিক ডিজাইনিং এর অ্যাড যাকে দেখাবো, সেই অডিয়েন্স দুটো ডিফারেন্ট হবে।
এর সাথে মিল নাও হতে পারে, বা এর সাথে এর মিল নাও হতে পারে। তো সেটা করার জন্য আমাকে অবশ্যই আলাদা অ্যাডসেট ক্রিয়েট করতে হবে। আবার ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর এই অ্যাডসেটের ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং এর 10টা অ্যাড চালাতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। বাট এই অ্যাডগুলো দেখবে শুধুমাত্র এইখানে যে অডিয়েন্স সিলেক্ট করা আছে তারা, এইখানে যে অডিয়েন্স সিলেক্ট করা আছে তারা এই অ্যাডগুলো দেখবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমার সবসময় উদ্দেশ্য কি থাকবে যে আমি যে অ্যাড যে অডিয়েন্সকে দেখানো দরকার আমি তারাই দেখাবো, বাইরে দেখাবো না। সবার এক জিনিস দেখানো তো দরকার নেই। কথা কথা ধরেন আপনি চাচ্ছেন আপনার দোকানে 3টা প্রোডাক্ট আছে। একটা হলো মনে করেন যে ওই যে কি বলে সে ফর এক্সাম্পল মনে করেন মেন্স টি শার্ট, একটা হলো আপনার হচ্ছে হোয়াইটেনিং ক্রিম, আর একটা হলো মনে করেন যে এখানে কি বলা যায় ওই যে হেয়ার অয়েল। এখন এই হেয়ার অয়েলের বা এই হোয়াইটেনিং ক্রিমের অ্যাড, এই মেন্স টি শার্টের অ্যাড যারা দেখবে ওরা দেখে তো লাভ নেই। ভাই মেন্স টি শার্ট যে কিনবে তাহলে তো এই হোয়াইটেনিং ক্রিমের অ্যাড দেখে লাভ নেই। অডিয়েন্স ডিফারেন্ট। তো ওই অডিয়েন্স টার্গেটিংটা সব করবো কোথায়? অ্যাড সেটের ভিতর। বুঝতে পারছেন? এখন অনেক সময় কি হয় যে আমরা শিওর থাকি না যে কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি ইনভেস্ট করলে লাভ বেশি হবে। এটা অনেকে শিওর থাকে। এটা হয় দেখবেন একই ধরনের হয়তো বা 3টা 4টা প্রোডাক্ট আছে, আপনি শিওর না যে কোনটাতে ভালো সেল হবে বা কোনটাতে ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে। তখন কি করতে হয়? এই প্রত্যেকটা এই যে অ্যাড আপনি চালাবেন এর বাজেট আসলে ডিফাইন করতে হয় অ্যাড সেটের ভিতরে, যে আমি এই অ্যাডের জন্য কত টাকা খরচ করব, এই অ্যাডের জন্য কত টাকা খরচ করব, এই অ্যাডের জন্য কত টাকা খরচ করব। এখন মনে করেন প্রত্যেকটা অ্যাড সেটে আমি বাজেট দিলাম $1, ঠিক আছে, এটাতেও $1, এটাতেও $1। তাহলে এই অ্যাড সেটের ভিতরে আপনি 10টা অ্যাড চালান, 20টা চালান আর 30টা চালান, ওই বাজেট কিন্তু $1। বুঝতে পারছেন? আবার এইটার ভিতরে মনে করেন আপনি 5টা অ্যাড চালাচ্ছেন, এর বাজেট দিচ্ছেন কত? $1। তাহলে এই 5টা অ্যাডের জন্য ফেসবুক $1 খরচ করবে। আবার এর ভিতরে একটা চালাচ্ছেন কিন্তু তার বাজেটে $1, তাহলে ফেসবুক এই একটা অ্যাডের জন্য $1 খরচ করবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? মানে আপনি অ্যাড সেটে যে বাজেট দিবেন সেই বাজেটটাই ওই অ্যাড সেটের ভিতরে যে কয়টা অ্যাড চালাবেন তার পিছনে ফেসবুক খরচ করবে। না তা তো সেই টাকা দেবে। এখন এখানে ব্যাপার আছে যে এই 10টা অ্যাডের ভিতর থেকে যেটাতে ভালো রেসপন্স পাবে তার পিছনে এখান থেকে বাজেট বেশি ব্যবহার করবে। এখন ব্যাপারটা যখন অ্যাড সেটের জন্য হবে, মনে করেন এখানে আপনি ভুলে যান 10টা আছে, মনে করেন একটা করে অ্যাড আছে, মনে করেন একটা করে আছে। এখন আপনি শিওর না যে কোন অডিয়েন্স আসলে বেশি প্রোডাক্ট কিনবে, এটা শিওর না হতে পারে না অনেক সময়। তখন কি করতে হয়? এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করতে হয়। ওরা এইখানে বাজেট দিতে পারেন, ধরেন 3টে অ্যাড সেট, আমার মিনিমাম 3টে অ্যাড সেটের জন্য $3 বাজেট রাখতেই হবে, এটা মানে মাস্ট, ফেসবুক এটা দিতেই বলবে, না দিলে অ্যাড চালাতে হবে। তখন কি করতে হবে? অ্যাড সেটে বাজেট না দিয়ে ক্যাম্পেইনের বাজেট দিয়ে দিতে হবে $3। দিলে ফেসবুক এবার এই 3টে অ্যাডই চালাবে, চালায় দেখবে কোনটাতে ভালো রেসপন্স আসছে। মনে করেন এইটাতে ভালো রেসপন্স আসলো, ফেসবুক এর পিছনে খরচ করবে $2 আর বাদ বাকি দুইটা মিলে $1 খরচ করবে। বুঝতে পারছেন? মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা মূলত আপনার বাজেটটা মানে ফেসবুক হিসাব করে খরচ করবে, তখন আর আপনার হাতে থাকবে। ক্লিয়ার? আবারও একটু আমি ডিফাইন করি, দেখেন এই জায়গাটা ভুলা যায় সবার, ঠিক আছে? এটা মানে অ্যাড ক্রিয়েট করতে গেলে তখন লাল লাখ কোথা কি আসলো। তো ব্যাপারটা হলো যে আপনি ক্যাম্পেইন একটা ক্রিয়েট করেন এনগেজমেন্ট আপনার, এটাতে কোনো সমস্যা নেই, একটা ক্রিয়েট করলেন এনগেজমেন্ট। এখন একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারে চাইলে আপনি মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? মাল্টিপল করতে পারেন। ধরেন আমি 3টা করলাম, 3টা অ্যাড সেট, এটাও একটা অ্যাড সেট, এটাও একটা অ্যাড সেট, এটাও একটা অ্যাড সেট। এখন অ্যাড সেট 3টা আলাদা করার কারণ কি? এই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড আমি চালাবো তার যে অডিয়েন্স সেটা ডিফারেন্ট, এই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড চালাবো তার অডিয়েন্স ডিফারেন্ট,
এই অ্যাড সেটের আন্ডারে যার অ্যাড চালাবো তার অডিয়েন্স ডিফারেন্ট। আবার আমার এরকম হতে পারে, ধরেন ডিজিটাল মার্কেটিং এর অ্যাড আমি চালাবো, আর গ্রাফিক ডিজাইনিং এর চালাবো, আর ভিডিও এডিটিং এর চালাবো। এখন আমি দেখতেছি যে ডিজিটাল মার্কেটিং আমার সেল আসে বেশি, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর পিছনে বেশি খরচ করতে চাই, এটা স্বাভাবিক। আমি এটাতে ধরেন $5 খরচ করবো পার ডে। অনেক থাকে না যে আমার পপুলার কিছু প্রোডাক্ট আছে, আপনারা যখন ব্যবসা করবেন বা কোনো কিছু করবেন মনে হবে যে আমার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে, তাহলে এর পিছনে আমি বেশি টাকা খরচ করবো, হয় না? এরপর ধরেন এটা হলো কথার কথা গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনিং এর মোটামুটি সেল আছে, এটাতে বাজেট রাখবো $2। আর এটা ভিডিও এডিটিং এটাতে কম আছে, তাহলে এটাতে বাজেট রাখবো $1। এখন আমি এই অ্যাড সেটের আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড চালাবো, ধরুন চালালাম 3টা, তাহলে এই 3টার পিছনে খরচ করবে $5 পার ডে। আর এর ভিতরে আমি যদি একটা, দুইটা, 10টাও চালাই, সেটার পিছনে খরচ করবে $2 পার ডে। আর এটার পিছনে আমি দুইটা, তিনটা যে কয়টা চালাই না কেন $1 পার ডে খরচ করবে। বুঝে গেল? এই হলো হিসাব। এখন আপনি শিওর না যে ডিজিটাল মার্কেটিং এর সেল বেশি আসে না গ্রাফিক ডিজাইনিং এ আসে না ভিডিও এডিটিং এ আসে, আপনি শিওর না। তখন কি করবেন? টোটাল বাজেট আপনি কত খরচ করতে যাচ্ছেন? $8 পার ডে। এই $8 আপনি অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন বাজেট অন করে এইখানে বাজেট অ্যাসাইন করে দিবেন। তখন সেপারেটলি দেওয়া লাগবে, তখন সেপারেটলি এক জায়গায় দিলে, তখন এক জায়গায় রাখবেন। দিলে ফেসবুকে আবার 3টা এই অ্যাড সেটের আন্ডারে যতগুলো অ্যাড আপনি চালাচ্ছেন সবগুলো নিজের মতো ডিস্ট্রিবিউট করবেন। পরে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এ বেশি সেল হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ বেশি টাকা খরচ করবে, বা ধরেন গ্রাফিক ডিজাইনিং এর পাশে ওইটার পিছনে খরচ করবে। বাট আপনি যদি অ্যাসাইন করে দেন, তাহলে ফেসবুক মাস্ট এটার পিছনে পার ডে $5 খরচ করবে, মাস্ট এটার পিছনে $2 করবে, মাস্ট এটার পিছনে $1 খরচ করবে। যখন আমি ওকে দেখাই দেব যে এটা এটা করতে হবে, তখন ওটাই করবে। কিন্তু আমি তো ওর উপরে বার্তাই দেই যে তুমি তোমার বুঝে দেখো যে কোনটাতে ভালো সেল আসছে বা কোনটাতে ভালো রেজাল্ট, দায়িত্ব তোমার, ওটাতে তুমি খরচ করো। তখন আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন রাখবো, আদারওয়াইজ অফ থাকবে। ঠিক আছে? বুঝা বুঝতে পারছেন? এর ফ্যাক্ট যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, এটা আপনি ফেসবুকের উপরে ছাড়তে পারেন, আবার নিজে যদি শিওর হন নিজে করতে পারেন। তাহলে আমি সবগুলোতে আমার মতো করে খরচ করব, আমার যে রেজাল্ট হবে আমি তাতেই খুশি। কারণ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট করলে সবসময় যে আমার ভালো রেজাল্ট আসে সেটা অনেক সময় না, হয়তো 19-20 হতে পারে, কারণ ওটা তো এআই, ওটা তো এআই, মানে ও তো ধরেন একটাতে ভালো রেসপন্স দিতে পারছে, বাট আমার রিজাল্ট কনভার্ট হচ্ছে কম, বাট আরেকটাতে রেসপন্স কম আসছে, রিজাল্ট কনভার্ট হচ্ছে বেশি, তো আমি চাইবো ওটাতে বাজেট বাড়াই। ক্লিয়ার? তাহলে যে আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট বানাতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আবার একটা অ্যাড সেটের আন্ডারে আমি একাধিক অ্যাড বানাতে পারি, তাতেও সমস্যা নেই। আবার তাদের বাজেট আমি চাইলে ডিফাইন করে দিতে পারি, আদারওয়াইজ আমি টোটাল বাজেট এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে অ্যাসাইন করে দিয়ে ফেসবুককে বলে দিতে পারি যে ভাই তুমি যেটাই ভালো পাচ্ছ এটাতে বেশি খরচ করো। বুঝা গেল? ক্লিয়ার? আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে, কারণ বিষয়গুলো আপনারা যখন হাতে কলমে নিজেরা করবেন তখন আরো বেশি বোঝা যাবে। তো এখন দেখেন, এই যে তাহলে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি অন রাখি, তাহলে এর আন্ডারে তো এখন একটা সেট আছে, একটা অ্যাড সেট আছে, তাহলে ওর পিছনেই $2 খরচ করবে। বাট আমি যখন একাধিক ক্রিয়েট করবো তখন কিন্তু বাজেট ভাগ করে করে খরচ করবে। আচ্ছা, এইখান থেকে খুব সহজ, এই দেখেন, এই যে আমরা ক্যাম্পেইন যেটা সিলেক্ট করবো, যে ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে প্রথমে, দেখেন একটা ক্যাম্পেইন আছে না এখানে, এখন এবার অ্যাড সেটে যাবেন, গিয়ে এখানে ক্রিয়েট দিলে আরো একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যাবে, যে কন্টিনিউ, হ্যাঁ ওটার ভিতরে হয়ে যাবে, কারণ সিলেক্ট করা আছে ওইটা। এই যে দেখেন, ক্যাম্পেইন একটা, তার ভিতরে এখন দুইটা অ্যাড সেট হয়ে গেছে, আবার দুইটার ভিতরে আলাদা আলাদা একটা অ্যাডও ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? সেম ক্যাম্পেইনের আন্ডারে, কিন্তু এটার আন্ডারে দেখেন এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট, অ্যাড সেটের এই যে আইকন দেখলে বুঝতে পারবেন যে আইকনটা এরকম। ঠিক আছে? ওকে, এখন আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজারে আপাতত অফ রাখি, আমরা প্রথমে চাইবো যে নিজেই ডিফাইন করে দিতে। সো আমরা এটা দিয়ে দেখেন আমার ক্যাম্পেইনের ভিতর এবি টেস্ট কি, এবি টেস্ট নিয়ে আমরা পরে কথা বলবো। আসলে এবি টেস্ট বলতেও ধরেন আমরা একাধিক অ্যাড যে ক্রিয়েট করব, এখানে একাধিক অ্যাড ক্রিয়েট করার পিছনে কাহিনী আছে, যে অনেক অ্যাডে দেখা যাবে কি, ওই যে আমি দেখাচ্ছিলাম না একটু আগে ক্লায়েন্টের জন্য একটা ভিডিও বানাইছি, ওই ক্লায়েন্ট ভিডিও বানাবে মোট 10টা, কারণ এক একটা ভিডিওর স্ক্রিপ্টিং এক এক রকম, এক একটা ভিডিওর থিম এক এক রকম, তো সব ভিডিওতে সমান রেসপন্স আসে না। কিন্তু দেখবেন হয়তো একটা ভিডিও দেখে আপনার অনেক বেশি ভালো লাগছে,
বা আপনি ইমপ্রেস হয়ে গেছেন, আপনি ওই প্রোডাক্ট অর্ডার করতেছেন, বাট ওই সেম প্রোডাক্টের অ্যাড আরেকটা দেখে আপনি ইমপ্রেস কম হচ্ছে, হতে পারে। কারণ অ্যাডের বানানোর কোয়ালিটি সবকিছু হিসাব কিতাব আছে ওইখানে। দেখবেন বাংলাদেশের মানে আপনার বিভিন্ন কোম্পানির অ্যাড যেগুলো আগে আপনার 90s বা 2000 এর দিকে মানে টেলিভিশনে দেখা যেত, ওগুলো এখনো মানুষ ইউটিউবে সার্চ দিয়ে দেখে, কারণ ওই অ্যাড গুলো অনেক সুন্দর ছিল, ঠিক না? খেয়াল করে দেখবেন এখন তো আসলে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, 10 সেকেন্ডে অনেক কিছু বলে দেওয়া হয়, ইয়ে করা হয়, বাট ওই সময় আসলে অ্যাড গুলো অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ক্রিয়েটিভিটি ছিল বা অ্যাড এর ভিতরে একটা স্টোরি ছিল, মানে মানুষ দেখতো যে অ্যাডও যে দেখার জিনিস, মানে এটা দেখতো মানুষ, মানে শিল্পের পর্যায়ে ছিল। এখন কিন্তু ওই পর্যায়ে নাই, কারণ এখন আসলে একাধিক প্ল্যাটফর্ম হয়ে গেছে, এক এক রকম জিনিস বের হয়ে গেছে। মানুষ ওই রিমোট নিয়ে আর বসে থাকার মানে যুগ নাই। একটা সময় ছিল যে আপনি যাই করেন বিটিভি দেখা লাগবে, সো অ্যাড যা দেখে ওটাই দেখা লাগবে, এটা কিছু করা ছিল না। তো এখন তো মানুষের কাছে হাজারটা মিডিয়াম, টিভি দেখবো না। হ্যাঁ, ধরেন ইউটিউবের প্রিমিয়াম নিয়ে নিলে আপনার আর ইউটিউব অ্যাডও দেখাবে না, মানে ইউটিউবের প্রিমিয়াম যদি কিনে ইউজ করেন ইউটিউব অ্যাড দেখাবে না। তো এটা মানুষের উপরে এখন অনেক বেশি মানে কি বলে এটাকে, মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, আর একসময় বাধ্যতামূলক ছিল যে আপনি না চাইলেও দেখতে হবে। তো এখন আমি শিওর না, ধরেন আমি একটা অ্যাডের আন্ডারে বা একটা অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড চালাইছি সেম প্রোডাক্টের, কারণ আমি শিওর না যে কোনটাতে ভালো রেজাল্ট আসবে। তখন কি করতে হয়, এবি টেস্ট করতে হয়। এবি টেস্ট অন করে আপনি কি করবেন, একই অ্যাডের কয়েকটা ভার্সন অ্যাড মানে আপনি রান করবেন। রান করলে ফেসবুক কি করবে, যেটাতে ভালো রেসপন্স আসতেছে ওইটার পিছনে বেশি খরচ করবে, এবার আপনি রেজাল্ট দেখবেন যে কোনটাতে ভালো আসতেছে, সেটা অন রাখবেন, বাদ বাকিগুলো বন্ধ করে দেবেন। ঠিক আছে? আমরা যদি ইয়ের কথা বলি, মনে করেন সিনেমার ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে হয়, গানের ক্ষেত্রেও হয়। প্রথমে একজনরে দিয়ে অভিনয় করায় বা একজনরে দিয়ে গান গাওয়ায়, এবার দেখে যে ওই ভয়েসে ওই ক্যারেক্টার যাচ্ছে কিনা, না গেলে হয় অভিনেতা পরিবর্তন করে, নাহলে সিঙ্গার পরিবর্তন করে। এটার বলে এবি টেস্ট করা, কোনটার সাথে কোনটা যাচ্ছে। এখন আমি ওই যে বললাম, ওই যে একটা ক্রিমের অ্যাড বানাইছি না, ওইখানে যে মডেল, ওই মডেল একভাবে কথা বলছে। তো আমি ধরেন আবার চাচ্ছি যে আরেকটা মডেল দিয়ে আরেকটু অন্যভাবে করবে, যে সে ক্রিমটা এরকম হাতে নিয়ে দেখাবে, মেখে দেখাবে, বা সে আগে হয়তো বা তার ডিফেক্ট ছিল সেটা পরিবর্তন হয়ে আবার ফর্সা হয়ে গেছে সেটা দেখাবে। তো দুইটা অ্যাডের ভিতরে গুণগত পার্থক্য আছে কিন্তু। এখন আমি চাচ্ছি যে আসলে কোনটাতে ভালো কাজ হয়, আমি তো জানি না যে ওইটা দেখালে ভালো কাজ হবে না এটা দেখালে ভালো কাজ হবে, কারণ আমি দুইটাই চালাবো। চালালে কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে সেটা দেখে আমি সেটা অন রাখবো, বাদ বাকিটা অফ করে দেবো। ওইটা করার জন্য এবি টেস্ট অন করতে হয়। তো এগুলো আমরা পরে করব, ঠিক আছে? এই যে আমরা এবি টেস্টের ভিতরে কি করব, যে ক্রিয়েটিভ, ওই যে অ্যাডে যে জিনিসটা দেখানো হয় ওকে বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এগুলো পরে দেখবো, ঠিক আছে? আপাতত এত কিছু দরকার নেই। আপাতত আপনারা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আর এবি টেস্ট এটা অফ রেখেই প্র্যাকটিস করেন, ওটা পরে দেখবো না। তো এখন ক্যাম্পেইনের ভিতরে আর কিছুই করার নেই, আমরা চলে আসবো অ্যাড সেটে। সো অ্যাড সেটে এসে আমরা এখানে অ্যাড সেটের নাম দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং। তো এখন আমি এখানে পেজ সিলেক্ট করতে পারি, আমার একাধিক পেজ থাকলে আমি এখান থেকে সব পেজগুলো দেখেন দেখতে পারবো, যে একটু আগে যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে আছে। তো আমার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আপনার যেটা দরকার, যে পেজের অ্যাড আপনি চালাবেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? ওকে। তো এখন আমি ধরেন পেজ আপাতত এটা রাখলাম, নিচে চলে আসব। এবার নিচে আসার পরে আমি আসলে মেসেজ গুলো কোথায় পেতে চাই, এখানে দেখেন অটোমেটিক ডেস্টিনেশন একটা অপশন আছে আর ম্যানুয়াল ডেস্টিনেশন একটা অপশন আছে। সো অটোমেটিক ডেস্টিনেশন দিলে কি হবে, আপনার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাড করা থাকে সব জায়গায় মেসেজ আসতে পারে, মানে যে যেটাতে মানে কমফোর্ট ফিল করবে। বাট আমরা ম্যানুয়াল ডেস্টিনেশন দিয়ে এখানে আমি যদি চাই শুধুমাত্র মেসেঞ্জারে আসবে, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আসবে না, তাহলে আমি এই দুইটা টিক উঠাই দিতে পারি, মেসেঞ্জার টিক রাখতে পারি, আর যদি তিনটাতে চাই আমি তিনটা অন রাখতে পারি, টিক দিয়ে দিতে পারি। তো আমরা ম্যানুয়াল ডেস্টিনেশনে আপাতত মেসেঞ্জারটা অন রাখি, ঠিক আছে? এরপরে নিচে চলে আসি। নিচে আসলে দেখেন যেহেতু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অফ করা, এখানে অ্যাড সেটে বাজেট দিতে হবে, যে এই অ্যাড সেটের আন্ডারে আমি যতগুলো অ্যাড চালাবো কত ডলারের চালাবো। তো আমি আপাতত এখানে বাজেট দিয়ে দিলাম মনে করেন $2 পার ডে, ঠিক আছে? ডেইলি বাজেট $2।
মানে প্রত্যেকদিন ফেসবুক $2 করে খরচ করবে এই অ্যাড সেটার আন্ডারে যে অ্যাড গুলো থাকবে তার পিছনে। গেল। আচ্ছা, স্টার্ট ডেট আমি যখন স্টার্ট করব তখন স্টার্ট ডেট, আর এন্ড ডেট মনে করেন যে আপনি চাচ্ছেন 10 দিন পরে শেষ হয়ে যাবে বা 5 দিন পরে শেষ হয়ে যাবে অ্যাড। সো এটা ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া যায় যখন তখন। তারপরেও যদি আপনি মানে শিওর না থাকেন বা আপনি ধরেন এরকম হইতে পারে যে আপনি ট্যুরে থাকবেন বা আনঅ্যাভেলেবেল থাকবেন, তাহলে আপনি এন্ড ডেট সিলেক্ট করতে পারেন যে কবে অ্যাড বন্ধ হয়ে যাবে। সো ডেট সিলেক্ট করে কয়টার সময় বন্ধ হবে সেটাও টাইম দিয়ে দিলে ঠিক ওই ডেট ওই সময়ে যে অ্যাড বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আমাদের অডিয়েন্স কন্ট্রোল সেকশনে। যে সেখানে প্রথমে ছিল লোকেশন। লোকেশন আমরা এডিট করব। তো এখানে দেখেন টোটাল বাংলাদেশ আছে। এখন আমি চাচ্ছি যে টোটাল বাংলাদেশের ভিতরে শুধুমাত্র যশোর জেলাতে অ্যাড দেখাবে না, শুধুমাত্র যশোর বাদে দেখাবে। তাহলে আমরা কি করব দেখেন, এখানে ইনক্লুড আছে না এই যে অপশনটা, এখানে এক্সক্লুড ক্লিক করব, করে যশোর সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, টোটাল বাংলাদেশ দেখাবে বাট যশোরকে দেখাবে না। মানে আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। মানে আপনি চাইলে মানে লোকেশন এক্সক্লুড করে করেও দেখাতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন যে টোটাল বাংলাদেশে অ্যাড দেখায় বাট যশোরে না দেখায়, মানে যাদের প্রোফাইলে যশোর অ্যাড আছে তাদেরকে দেখাবে না। তাহলে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এক্সক্লুডে ক্লিক করে ওই লোকেশন বা ওই জেলাকে সিলেক্ট করে দিলাম, যেটা ওই জেলা বাদে সবার অ্যাড দেখাবে। আবার মনে করেন যে আপনি চাচ্ছেন পিন পয়েন্ট লোকেশন ধরে, মানে আমি যশোর মানে বাদ দিয়ে দেখাবো না বা টোটাল বাংলাদেশে আমি দেখাবো না, আমি পিন পয়েন্ট লোকেশন ধরে ধরে দেখাবো। তাহলে ধরেন আমি প্রথমে সিলেক্ট করলাম যশোর, তাহলে এই যে যশোর খুলনা বাংলাদেশ। তাহলে দেখেন টোটাল বাংলাদেশের ভিতরে এখন শুধুমাত্র সিলেক্ট হয়েছে কোন জায়গা, যশোর। বুঝা গেল? এই যে শুধুমাত্র এখন সিলেক্ট আছে কোথায়, যশোরে। এখন যশোরকে কেন্দ্র করে কত কিলোমিটার দেখাবে সেটাও এখান থেকে সিলেক্ট করা যায়। ঠিক আছে? এখন যশোর যেহেতু জেলা বা আপনার ছোট ছোট যে সমস্ত উপজেলা শহর, এগুলো আসলে সার্চ দিলে চলে আসে এখানে সার্চ করলে। বাট অনেক ছোট ছোট জায়গা পাবেন যেগুলো সার্চ দিলে আপনি পাবেন না, আসবে না। খেয়াল করে দেখবেন, ধরেন আমি কোন একটা লোকাল বাজার বা কোন একটা ছোট উপজেলা টার্গেট করতে যাচ্ছি, বাট সেটা সার্চ দিলে অনেক সময় আসে না। তো ওইটা আমি কিভাবে ট্র্যাক করব, ওইটার জন্য আমরা ক্লিক করবো যে ড্রপ পিন অপশন আছে না এখানে। ঠিক আছে? কোথায় ক্লিক করবো, এই ড্রপ পিনে করে আমি ধরেন চাচ্ছি যে যশোরের ভিতরে এই যে ম্যাপ আপনি আস্তে আস্তে বড় করলে ধরেন এইখানে আপনি এই সব লোকেশন গুলো আস্তে আস্তে পাবেন কিন্তু। হ্যাঁ, যে আপনার কোন এলাকাতে ধরেন যশোরের ভিতরে সব যে ম্যাপ বড় করে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এখানে ধরেন এদিক কোন দিক, এটা চাষড়া, এই যে চাষড়া। ঠিক আছে? এটা দেখেন, এটা হলো মুরলী। হ্যাঁ, মানে সব লোকেশন আছে। এখন আপনি ধরেন চাচ্ছেন যে চাষড়ার এই পাশে এই যে রাস্তা আছে এই রাস্তার এখানে যারা মানে এই এলাকাকে কেন্দ্র করে আর দেখাতে, তখন আপনি জাস্ট এই জুম করে নিয়ে এই যে পিনটা এখানে ড্রপ করে দেবেন। বুঝতে পারছেন? তাহলে দিলে শুধুমাত্র ওই লোকেশনকে কেন্দ্র করে ওর আশপাশে অ্যাড দেখাবে। আমি কি বুঝাতে পারলাম? এবং ওই লোকেশনকে কেন্দ্র করে সারাউন্ডিং এ কত কিলোমিটার অ্যাড দেখাবে সেটা আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। যে আপনি শুধু চাচ্ছেন ওই লোকেশনকে কেন্দ্র করে আশপাশের 1 কিলোমিটার দেখাইতে, তাহলে সেটাও কিন্তু দেখানো যাবে। ক্লিয়ার? মানে আপনি বাংলাদেশের ম্যাপে যে যে এলাকা আছে সব চাইলে টার্গেট করতে হবে। জাস্ট এই যে ড্রপ পিনে ক্লিক করতে হবে, করে আপনি যে লোকেশনে এটা দেখাবেন, ধরেন এখানে এই যে কোন জায়গা এটা, ধরেন এই যে ভৈরব নদী, এর আশপাশে মনে করেন এটা কি গ্রাম তা তো জানি না, কোন এলাকা। সো আপনি চাচ্ছেন যে এই মোড়কে কেন্দ্র করে অ্যাড দেখাতে, হয় না আমার অনেক সময় টার্গেট যে আমার বাজারকে লোকেশন আমি টার্গেট ধরে ওর আশপাশে আমি অ্যাড দেখাবো। ধরেন একটা স্থানীয় একটা মানে আপনার দোকান আছে, ওই দোকানের অ্যাড তো আপনি যশোরের দুনিয়ার মানুষকে দেখাইতে লাভ নেই। কথার কথা, আপনি যদি অনলাইন ডেলিভারি না করেন আপনি দেখাতে যাবেন আপনার ওই এলাকাতে যারা আছে তাদেরকে। তাহলে আপনি ওই কেন্দ্র এখান থেকে জাস্ট বের করে নিয়ে ড্রপ পিন করে দিবেন, তাহলে শুধুমাত্র ওই লোকেশনকে কেন্দ্র করে অ্যাড দেখাবে। বোঝা গেছে বিষয়টা? মানে আপনি চাইলে একই অ্যাড মাল্টিপল লোকেশনে চালাতে পারেন। আর এখানে তো আপনি জেলা শহর বা উপজেলা শহর সার্চ দিলে চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে লোকেশনের বিষয়টা গেল। এরপরে এইজ।
সো এইজ হলো মিনিমাম 18, ফেসবুকে 18 নিচে অ্যাড দেখানো যায় না। আর উপরে তো 65+, মানে 65 বছরের উপরে, মানে অ্যাডাল্ট মানুষ যত হয় হোক সবাই দেখতে হবে। 100 বছর বয়সী মানুষ যদি অ্যাড দেখতে চায় দেখতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে? তো 18 থেকে 65 এখানে ধরেন আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত বছর থেকে কত বছর বয়সের ভিতরে দেখা যাচ্ছে। ঠিক আছে? এখন দেখা গেল ওই যে হোয়াইটেনিং ক্রিম, এটা তো আর আপনার 50 ইয়ার্স এর উপরে দেখায় লাভ নাই, কারণ ওর পরে মানুষ আসলে এগুলো খুব বেশি ব্যবহার করে না বা অনেকে আগ্রহীও থাকে না। ঠিক আছে? তো আপনি ধরেন 18 থেকে 50, এখন অবশ্য দিন পাল্টাই গেছে, এখন সবাই মোটামুটি ব্যবহার করে। বাট আপনার টার্গেট ধরেন আপনি যে এজের ভিতরে রাখবেন সেটা। আচ্ছা, এরপরে হলো জেন্ডার। সো জেন্ডার কি, আপনি এখানে মেন উইমেন মানে অল দেয়া রাখলে আপনার দুইজনই দেখতে পারবে। আর যদি প্রোডাক্ট হয় শুধুমাত্র মানে মেয়েদের তাহলে উইমেন, শুধুমাত্র ছেলেদের যদি হয় তাহলে মেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে অ্যাডভান্টেজ প্লাস ডিটেইল টার্গেটিং। এখানে আপনাকে কি করতে হবে, ওই যে আমি একটু আগে বলছিলাম যে এই অ্যাড সেট আমি বানাইছি ডিজিটাল মার্কেটিং এর জন্য, তাই না? তাহলে আমি এইখানে লোকেশন দিয়ে আসছি, এজ দিয়ে আসছি, জেন্ডার দিয়ে আসছি। এখন আমি স্পেসিফিক টার্গেট করব কাদের, যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী তাদেরকে। তাহলে সেইটা টার্গেট করতে হয় এখান থেকে, এই যে সেখানে ক্লিক করব, ডিজিটাল মার্কেটিং। এই যে এখন দেখেন সার্চ করার পরে এখানে কয়েকটা অপশন আসছে: ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং জব টাইটেল, ডিজিটাল মার্কেটিং বিহেভিয়ার। এখন এখানে বিষয়টা কি, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট বলতে যাদের ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ আছে, ডিজিটাল মার্কেটিং জব টাইটেল বলতে যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো জব করে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং বিহেভিয়ার বলতে যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করে, সেটা জব করে না, হয়তো বা কেউ ফ্রিল্যান্সিং করতে পারে বা কেউ পার্ট টাইম কোনো কিছু করতে পারে। ঠিক আছে? এখন আমি দেখাবো ডিজিটাল মার্কেটিং কোর্সের অ্যাড, তাহলে এটা কাকে দেখালে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে? যাদের আগ্রহ আছে তাদেরকে দেখালে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। কারণ যে জব টাইটেল মানে যে অলরেডি ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব করে ওরে দেখা লাভ নাই, তো করে এই জব। বিহেভিয়ার কে দেখালেও লাভ হতে পারে, কারণ দেখা গেল অনেকে ছোটখাটো কাজ করে বা টোটাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তার আইডিয়া নাই। তো বিহেভিয়ার যাদের আছে তাদেরকেও দেখানো যেতে পারে, বাট মোস্টলি আপনাকে দেখাতে হবে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে। তো আপনি সিলেক্ট করে দেবেন এই যে ইন্টারেস্ট, দেওয়ার পরে এখানে যদি ক্লিক করেন, এইবার ডিজিটাল মার্কেটিং এর উপরে যতগুলো ইন্টারেস্ট বেজ আছে সবগুলো দেখেন শো করবে। তো আপনি চাইলে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা অ্যাড করে দিতে পারেন। কারণ কেউ শিখতে চায়, মনে করেন যে এই যে অ্যাডভার্টাইজিং, তার ডিজিটাল মার্কেটিং এর সবকিছুতে আগ্রহী না, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং নিয়ে আগ্রহ আছে, তারও আমি অ্যাড দেখাবো, কারণ আমার কোর্সে তো আমি এটা শেখাবো। বুঝতে পারছেন? বা যার মনে করেন যে কথার কথা, উম, এখানে অনেক কিছু আছে, দেখেন ব্যবসা নিয়ে ইচ্ছা, সো অনেকে আছে ব্যবসা করতে চায় বাট তার ডিজিটাল মার্কেটিং এর নলেজ নাই, তাহলে তারও আমার দেখালে তো লাভ আছে, কারণ ও কোর্স করে যেয়ে তারপরে ব্যবসা করবে। তাহলে এই যে এন্টারপ্রেনার, এই যে এখানে আছে, সো ওরে আমি অ্যাড দেখাই দিলাম। বুঝতে পারছেন? সো কত ডিটেল ওয়েতে টার্গেটিং করা যায় দেখছেন? ক্লিয়ার বিষয়টা? তাহলে এইভাবে করে আমার যেগুলো টার্গেট থাকবে সেগুলো সব ওয়ান বাই ওয়ান এখান থেকে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে বিষয়টা? ওকে। তো এরপরে আছে কি, আপনার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপরে ছিল প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে আমি অ্যাড গুলো কোথায় কোথায় দেখাবো। দেখবেন আমরা যখন অ্যাড দেখি, কোনো অ্যাড ভিডিওর ভিতরে আসে, কোনো অ্যাড ডান পাশে থাকে, কোনো অ্যাড বাম পাশে থাকে, কোনো অ্যাড চ্যাটের ভিতরে থাকে, বিভিন্ন জায়গায় আসে। এখন আপনার এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আছে, এটা দিলে ফেসবুক ডিসিশন নেবে যে কোথায় কোথায় দেখাবে, যেখানে ভালো হবে সেখানে দেখাবে। আর যদি আপনি চান যে না ফেসবুক বাই ডিসিশন নিবা না, আমি আমার মতো দেখাবো, তাহলে এখানে এই যে আপনি ক্লিক করে যে এডিট অপশনে যাবেন, যে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন, করে আপনি কোথায় দেখাবেন এই যে এখানে দেখাবে। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, আপনি কোনটাতে দেখাবেন? আমি চাচ্ছি শুধুমাত্র ফেসবুকের ভিতরে অ্যাড দেখাতে, তাহলে বাদ বাকি টিক উঠায় দেন, দিলাম উঠায়। যে ফেসবুকে কোথায় কোথায় দেখাবে, এই যে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক ভিডিও ফিড। এখন আমি চাচ্ছি ফেসবুকের ভিডিওর ভিতরে অ্যাড দেখাবো না, তাহলে ফেসবুক ভিডিও ফিডের টিক উঠাই দিলাম, তাহলে ফেসবুক অন্য সব জায়গায় দেখাবে বাট ভিডিওর ভিতরে আর অ্যাড দেখাবে না। বুঝতে পারছেন বিষয়টা? না, আপনি চাইলে কোথায় অ্যাড দেখাবেন কোথায় দেখাবেন না সেটাও সিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়ালি, বাট আমি প্রেফার করি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট
মানে এটা ফেসবুক যেখানে দেখায় রেজাল্ট এনে দিতে পারে, দিক না, সমস্যা কি? যেখানে পারে দেখায়। হ্যাঁ, ওর কাছে থাকে এটা। কারণ ব্যাপারটা হলো যে ও ধরেন ভিডিওর ভিতরে দেখায় ভালো রেজাল্ট আসতেছে, তাহলে তো আমার সমস্যা নাই, আমার রেজাল্ট আসলেই হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এর ঘরে ছেড়ে দিই। সো আমার দেখেন এখন অ্যাড সেটের ভিতরে যে কাজগুলো ছিল সব মোটামুটি কমপ্লিট। এবার আমরা ক্রিয়েট করবো হচ্ছে অ্যাড। সো এই যে আমরা অ্যাডে চলে আসবো, আসলে এবার অ্যাড এখান থেকে বানাইতে হবে। সো অ্যাড দুই ভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ব্লাইন্ড অ্যাড আর একটা হলো এক্সিস্টিং পোস্ট অ্যাড। এখন ব্লাইন্ড অ্যাড বা এক্সিস্টিং পোস্ট অ্যাড কি? সো এখানে দেখেন অ্যাডের সেটআপ আছে অপশন, এখানে দেখেন ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং পোস্ট। সো ক্রিয়েট অ্যাড যদি করেন, ক্রিয়েট অ্যাড হচ্ছে ব্লাইন্ড অ্যাড। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পেজের অ্যাড আমরা দেখি, বাট ওই মানে পেজে গেলে ওই অ্যাড ওই পোস্ট থাকে না। খেয়াল করে দেখছেন কখনো? কখনো হয়তো হয়তো বা ওইভাবে খেয়াল করেন না। ধরেন একটা যে কোনো প্রোডাক্টের অ্যাড আপনি দেখতেছেন, আপনার মানে আসছে সামনে, ফেসবুক ইউজ করতেছেন তখন আসছে সামনে, বাট ওই পেজে আপনি গেছেন গিয়ে ওই অ্যাড আর দেখতেছেন না, যে ওই অ্যাড তো আর পেজে তো নাই। দেখবেন খেয়াল করে অনেক সময় হয়। আজকে জানলেন, আজকের পর থেকে ট্রাই করে দেখবেন। ধরেন একটা জুতার অ্যাড আপনি দেখলেন, আচ্ছা এই জুতায় অফার আছে, কিন্তু ওদের পেজে দেখবেন ওই অ্যাড নাই ওইখানে। খেয়াল করে দেখবেন, অনেক সময় হয় এটা। সো ওইটা করে কেন? এটা হলো ব্লাইন্ড অ্যাড, মানে ওই অফার সবার জন্য হয়তো বা না, স্পেসিফিক কিছু মানুষকে অফার দেখাচ্ছে। সো ওইটা পেজে দিয়ে দিলে তো সবাই দেখে ফেলবে, সেই কারণে ওইটা অনেক সময় পেজে পোস্ট করে না। কিছু মানুষকে টার্গেট করে অ্যাড চালাচ্ছে। এই টার্গেটিং রিটার্গেটিং পরে আসবে সামনে আস্তে আস্তে। তো এটা নিয়ে পরবর্তী দিন কথা বলবো। সো আপনার যদি এরকম টার্গেট হয় যে আমি পেজে পোস্ট করব না, শুধুমাত্র এটা অ্যাডেই থাকবে এবং স্পেসিফিক কিছু মানুষকে আমি ওই অ্যাডটা দেখাবো, তাহলে ক্রিয়েট অ্যাড অপশন সিলেক্ট করতে হবে। আর যদি আপনার টার্গেট হয় যে আমার পেজেও এটা পোস্ট থাকবে, দুনিয়ার সব মানুষ দেখবে, তাতে কোনো সমস্যা নাই, এবং এক্সিস্টিং পোস্ট অ্যাডে হলো লাভ কি? দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট, এখান থেকে সিলেক্ট পোস্ট করলে আপনার পেজে যে পোস্টগুলো করা আছে সেখান থেকে আপনি পোস্ট যে কোনো সিলেক্ট করে দিতে পারেন। এবং তাতে লাভ কি হবে? ওই পোস্টে যত ভিডিও ভিউ হবে, যত লাইক আসবে, কমেন্ট আসবে, সব পেজে থাকবে। মানে সব পেজে গেলে দেখা যাবে যে এখানে এতগুলো লাইক আসছে, এতগুলো কমেন্ট আসছে, এতগুলো ভিডিও ভিউ হয়েছে, সব দেখা যাবে। বাট ক্রিয়েট অ্যাড করলে সেটা দেখা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে ক্রিয়েট অ্যাড কেমনে করে। তো ক্রিয়েট অ্যাড আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। এই যে এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যারোসেল, আপনি কোনটা করবেন? ক্যারোসেল করলে একাধিক ইমেজ অথবা একাধিক ভিডিও অ্যাড করতে পারবেন, আর সিঙ্গেল ইমেজ অর ভিডিও করলে একটা একটা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা সিঙ্গেল দিয়ে দেখি আপাতত, যে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে যে ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড, নন ইমেজ অ্যাড। সো জাস্ট আপনার আপলোড করা থাকলে এখান থেকে সিলেক্ট করে দিলেও হবে, আর নতুন করে আপলোড করতে চাইলে এখানে ক্লিক করে আপলোড করে দিলে হয়ে যাবে। এই যে আপলোড করে দিলাম, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, নেক্সট, 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 ডান। সো এরপরে আপনি এই অ্যাডে কি লিখতে চান, এই যে সব প্রাইমারি টেক্সটে লেখা যাবে। মানে অ্যাডে লেখে না মানুষ যে এই জিনিস ওই ওই জিনিস এত দাম, ওই দাম, এভাবে কেনেন, অর্ডার করেন। সো ওইগুলো লিখতে হয় সব এই যে প্রাইমারি টেক্সটের ভিতরে। এরপরে আপনার এই অ্যাডে বাটন কি থাকবে, যে সেন্ড মেসেজ বাটন থাকবে। সো এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আপনি এরপরে পাবলিশ করে দিলে এই অ্যাড রান হবে। বাট আপাতত আমরা এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখি একটা। সো এখানে ক্রিয়েট অ্যাড করা ছিল, এই যে আমরা এক্সিস্টিং পোস্ট যদি সিলেক্ট করি, তাহলে যেটা হবে আমরা এখান থেকে পোস্ট সিলেক্ট করতে পারবো আমার পেজে যেটা আছে। কারণ আমি এটা সিলেক্ট করব, কন্টিনিউ। তাহলে এটা পেজের যে পোস্ট অলরেডি করা আছে সেটাই এখন অ্যাডে চলে আসলো, দেখছেন এই যে। সো এতে করে কি হবে, এই পোস্টে এখন যারা এই ভিডিওটা দেখবে, যারা লাইক করবে, কমেন্ট করবে, সব কিন্তু পেজেও ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে সেন্ড মেসেজ বাটন চলে আসছে। তো এরপরে যেটা আছে যে চ্যাটের টেমপ্লেট, দেখবেন অনেক পেজে আমরা মেসেজ করলে রিপ্লাই অটোমেটিক আসে, রোবোটিক টেক্সট যেটা বলে, ওইটা ক্রিয়েট করতে হয় এখান থেকে। যে চ্যাট বিল্ডার এখানে অপশন আছে দেখেন, এডিট অপশনে গিয়ে আপনি এখান থেকে এই যে কি লিখবেন, যে হ্যালো অর হাই অর এখানে সালাম বা যা কিছু দিতে চান আপনি এখানে বাংলায় লিখতে পারেন, সমস্যা নেই। তো কিভাবে সাহায্য করতে পারি। এরপর ধরেন এখানে দেখেন অনেকগুলো কোশ্চেনের অপশন আছে, কোশ্চেন 1 2 3 4 5, আপনি একাধিক অ্যাড করতে পারেন। এবার ধরেন এখানে আপনি কোশ্চেন রাখলেন যে প্রোডাক্টের দাম কত,
প্রোডাক্ট প্রাইস। সো এই কোশ্চেন তার সামনে আসবে, সে জাস্ট এখানে যে দেখেন এই যে চলে আসছে, দেখছেন? আপনি এখানে অ্যান্সার দিয়ে রাখলেন 500 টাকা। তাহলে কি করবে, যখনই সে এটাতে ট্যাপ করবে এই অ্যান্সার চলে আসবে তার সামনে যে 500 টাকা। বুঝতে পারছেন? এভাবে আপনি একাধিক চ্যাট এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। জাস্ট এটা সেভ করে দিলে আপনার ওই অ্যাডের সাথে এটা সেভ হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? আমি আর সেভ করলাম না, লিভ করে দিলাম। তো এখন আমি কি করব, পাবলিশ। এই যে সো এবার পাবলিশ করতে গেলে ফেসবুক বলবে টাকা দাও। এবার বলবে টাকা দাও, তাহলে টাকা এখন দিতে হবে। তো টাকা দিতে গেলে আমি আপনাদের অলরেডি বলছি যে এখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে অথবা মাস্টার কার্ড লাগবে অথবা পেপাল, বাট পেপাল বাংলাদেশে অ্যাভেলেবেল না, ইউজ করা রিস্কি, পেপাল লিমিট হয়ে যায় ম্যাক্সিমাম সময়। তো আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই চলবে। এটার জন্য আপনার অবশ্যই ব্যাংকে কথা বলতে হবে এবং একটা পাসপোর্ট থাকা মানে বাধ্যতামূলক এই ক্ষেত্রে। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে। সো ওই ভিসা কার্ড বলতে ভিসা কার্ডেও ডুয়েল কারেন্সি করতে হবে, করতে গেলে পাসপোর্ট লাগবে, ডলার এন্ডোর্স করে নিয়ে আসতে হবে। এখন এটার জন্য আমি বলবো যে এত হতাশ হওয়ার কিছু নাই, একজনের কার্ড দিয়ে 10 জন চালানো যায়, এটাও খুব বেশি কঠিন কিছু না। আর হয়তো তাহলে তো আপুর আছে, আপুরে ধরবেন যে আমার একটু করে দেন। আর যাদের মনে করেন যে করা দরকার, একটা পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট করে দেন ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে পরবর্তী প্রসিডিউর মানে একটা অ্যাকাউন্ট খুলে একটা ফর্মে অ্যাপ্লাই করে ওই পাসপোর্টে ডলার এন্ডোর্স করে নিয়ে আসলে হয়ে যাবে, আর কিছু লাগে না। তো সেই কার্ড জাস্ট এখানে এই যে নেক্সটে ক্লিক করে এই যে আপনার কার্ডের নাম কি, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিভিভি, এই তিনটা জিনিস দিয়ে সেভ দিয়ে ছেড়ে দেবেন। ফেসবুক এবার এই অ্যাড রিভিউতে নেবে। রিভিউতে নিয়ে দেখবে যে এখানে কোনো কমিউনিটি গাইডলাইন কোনো কিছু স্ট্রাইক আপনি করেছেন কিনা, মানে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আপনার অ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন কাটতে থাকবে, অ্যাকাউন্টে টাকা থাকবে, প্রত্যেকদিন কাটতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, বেশি নেন না, বেশি নেন, যে কয় টাকা খরচ সেই কয় টাকা নেন, বেশি নেন না। অনেকে দেখবেন আপনার অনলাইনে বিজ্ঞাপন দেবে 300 টাকায় মাস্টার কার্ড, 200 টাকায় মাস্টার কার্ড, এইসব ফাঁদে কেউ পা দেবেন না। ঠিক আছে? এগুলো সব ভুয়া। কারণ পেমেন্ট গেটওয়ে এটা খুবই সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, অনেকে আছে দেখা দেখবেন বেচবে, আমার তো লাগবে আমি ফাঁদে পা দিয়ে দিই, দরকার নেই। যদি খুব দরকার হয় একটা পাসপোর্ট করবেন, কারণ পাসপোর্ট তো অনেক কাজে দরকার, সেটা পাসপোর্ট করে ফেলুন। হ্যাঁ, ওই তো যার আছে তার তো আর কোনো ঝামেলা নেই। আর যার নাই একজন একটু হেল্প করবেন যে আমার কার্ড আছে, কারণ তার কার্ডে সে টাকা ঢুকায় আরেকজন একটু ইউজ করলো। বা দেখা যাচ্ছে যে আমাদের নিজের না থাকুক বাবা মা আত্মীয় স্বজন কারো না কারো তো আছে, তো কাউকে একটু কনভিন্স করলাম যে তোমার কার্ড তোমার পাসপোর্টের এগেইনস্টে আমি একটা কার্ড বানাবো, আমার একটু লাগবে। সো ওই অ্যাকাউন্টটা আপনি হ্যান্ডেল করলেন, আপনি ওই অ্যাকাউন্টে টাকা ঢুকাইলেন, আপনি ওই কার্ড ইউজ করলেন, তাতেও সমস্যা নাই। ঠিক আছে? মানে আমার নিজের ইচ্ছে থাকতে হবে ব্যাপারটা এরকম না। ধরেন আপনার আব্বুর আছে বা আপনার আম্মুর আছে বা আপনার ভাইয়ের আছে বা বোনের আছে বা মামার আছে, এই মানুষগুলোকে বললে ও আপনাকে দিয়ে দেবে যে একটা অ্যাকাউন্টই তো করবে। মানে আপনার যার নামে অ্যাকাউন্ট তার নামে পাসপোর্ট। বুঝতে পারছেন? ধরেন আপনার নামে যদি অ্যাকাউন্ট হয় আপনার নামেই পাসপোর্ট দিতে হবে। তো আপনার ধরেন যদি আব্বুর থাকে তো আপনার আব্বুর নামে অ্যাকাউন্ট করবেন। একটা অ্যাকাউন্ট করতে তো ওই যে 500 টাকা লাগে না 400 টাকা লাগে। হ্যাঁ, ভাগ করে দেয়। তো আপনার ওই ডুয়েল কারেন্সি কার্ডের জন্য ইয়ারলি ওই যে কার্ডে যে চার্জ ওইটা দিলেই হয়, 500 কয় টাকা। হ্যাঁ, ওই দিলে হয়ে যায়, আর কিছু লাগে না। ঠিক আছে? তো এই হলো বেসিক অ্যাড সেটআপ আমি যেটা দেখালাম। এখন টাকা দেওয়ার দরকার নাই, আপনি এই পর্যন্ত প্র্যাকটিস তো করবেন, এটুক করলে ড্রাফটে থেকে যাবে। ঠিক আছে, এটা ডিলিট হবে না। তো আপনাদের কাজ হবে বাসায় গিয়ে আগে একটা অ্যাড মানে একটা ক্যাম্পেইন এটা মোটামুটি একটু ক্রিয়েট করা। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ,
তাহলে আর কোনো কোশ্চেন? ভিডিও সেভ করে দিব, দেবো দুইটা একসাথে।